আসসালামু আলাইকুম। ফাংশন এবং ফাংশনের লেখচিত্রের আজকের ওয়ান শট ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে মূলত এই পার্টে আমরা সিকিউ পার্টটাকে ফোকাস করব এবং আমরা যদি শুরুতেই হচ্ছে ১ম টাইপের দিকে ফোকাস করি, ১ম টাইপটা হচ্ছে মূলত আমাদের ফাংশনের মান নির্ণয় সংক্রান্ত। ঠিক আছে? তাহলে ফাংশনের মান নির্ণয় কিংবা প্রমাণ সংক্রান্ত এখান থেকে মাঝে, মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে এবং এখান থেকে কিন্তু এমসিকিউতেও ভালো পরিমাণে আরকি আসে। ঠিক আছে? যেমন আমাদের একটা কনসেপ্ট হচ্ছে পিসওয়াইজ ফাংশন। সো পিসওয়াইজ ফাংশনে যেটা হয় দেখেন এখানে যে আমাদের একটা রেঞ্জ দেওয়া থাকে। যেমন এখানে x এর একটা রেঞ্জ হচ্ছে 3 এর থেকে বড় হইলে ফাংশন হিসেবে এটাকে কনসিডার করব। -2 থেকে 3 পর্যন্ত হইলে এটা কনসিডার করব। -2 এর থেকে ছোট হইলে এইটা কনসিডার করব। তার মানে একটা ফাংশন কয়েকটা পিসে হচ্ছে বিভক্ত আছে। তাহলে এটাকে আমরা পিসওয়াইজ ফাংশন বলতেছি। তাহলে এখন দেখেন যখন আমাকে আসলে f(4) বের করতে বলবে, তাহলে ১ম হিসাব 4 যেটা x এর ভ্যালু, সেটা আসলে কোন রেঞ্জের মধ্যে আছে। তাহলে এইটা কিন্তু x এর ভ্যালু 3 এর থেকে বড়, তাই না? তাহলে আমাদেরকে এই ফাংশনটা নিতে হবে। তাহলে 3 x এর জায়গায় আমরা কত বসাবো? 4 বসাবো মাইনাস হচ্ছে 1 তাহলে অ্যান্সার আসতেছে কত আসলে 11 ঠিক আছে? আবার সিমিলার ভাবে যখন আমাদের f(2) বের করতে বলা হবে, তাহলে f(2) তাহলে যেটা কিনা অ্যাকচুয়ালি হচ্ছে এই রেঞ্জের মধ্যে। তার মানে এই ফাংশনটাতে বসাইতে হবে। তাহলে সেটা হচ্ছে 2 স্কয়ার মাইনাস হচ্ছে 2 যেটার ভ্যালু হচ্ছে আসছে এখানে 2 আসতেছে। ঠিক আছে? সিমিলারলি আমরা যদি f(-3) বলি, তাহলে এটা কোন রেঞ্জে আছে? এটা তো ভাইয়া -2 এর থেকেও ছোট। তাহলে এইটাকে ইউজ করতে হবে। তাহলে যেটা হয়ে যাচ্ছে 2 ইনটু -3 দেন হচ্ছে প্লাস এর 3। -6 প্লাস 3 যেটার ভ্যালু অ্যাকচুয়ালি -3 হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা। এখন যদি আমরা এটা প্রমাণ সংক্রান্ত দেখি যে এখানে আসলে বরিশাল বোর্ড 9-10 এ আসছে। আমাদের একটা g of x এর একটা ফাংশন দেওয়া আছে। সেই ফাংশনের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড সাইড এর ভ্যালু বের করতে হবে, রাইট হ্যান্ড সাইড এর ভ্যালু বের করতে হবে, দেন দেখাইতে হবে ২ টা সাইড সমান। চলেন তাইলে শুরু করা যাক। আচ্ছা। ১ম এ যদি হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে স্টার্ট করি, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু তাহলে দেওয়া আছে এখানে কত? দেওয়া আছে g of টুয়াইস y প্লাস হচ্ছে g of টুয়াইস x। তাহলে একটা কাজ করি, আমরা হচ্ছে এগুলার মধ্যে মান বসিয়ে দেই। তাহলে g of x ফাংশন মানে এইটা। তাহলে এই জায়গায় যেখানে, যেখানে x ছিল ওইটার রিপ্লেসে টুয়াইস y বসাইতে হবে। তাহলে এটা হচ্ছে মাইনাস টুয়াইস y প্লাস e টু দি পাওয়ার প্লাস টুয়াইস y। ঠিক আছে? সিমিলার ভাবে এটার কেস। তাহলে যেখানে, যেখানে x ছিল সেটার জায়গায় আমাদের টুয়াইস x বসাইতে হবে। তাহলে টুয়াইস এক্স যেটা মাইনাসের হবে প্লাস ই টু দি পাওয়ার এটা হচ্ছে প্লাস টুয়াইস এক্স হবে। তাইলে এইটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু। তাহলে লেফট হ্যান্ড সাইডে এরকম আসছে যেখানে হচ্ছে ই টু দি পাওয়ার প্লাস 2x মাইনাস 2x আবার ই টু দি পাওয়ার প্লাস 2y মাইনাস 2y। তাহলে এইটা তো লেফট হ্যান্ড সাইডের ভ্যালু। তাহলে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু বের করে দেখতে হবে যে এক্সাক্টলি সেম ম্যাচ করে কিনা। তাহলে আমরা এখন রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটাও বের করে ফেলি। তাহলে রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? দেওয়া আছে যে g of x মাইনাস এর y ইনটু হচ্ছে g of x প্লাস এর y। ঠিক আছে? ২ টার কিন্তু গুণফল। তাইলে এখন আমরা একটা, একটা করে এখানে বসানো স্টার্ট করি। তাহলে দেখেন যেখানে আসলে x ছিল ওই x এর রিপ্লেসমেন্টে x মাইনাস y বসাইতে হবে। তাহলে e টু দি পাওয়ার মাইনাস তাহলে এটা হচ্ছে x মাইনাস এর y তারপরেরটা কত হবে? প্লাস e টু দি পাওয়ার এইটা হচ্ছে গিয়ে x মাইনাস এর y। ঠিক আছে? আমরা ভ্যালুগুলা বসাচ্ছি। তাহলে সিমিলার ভাবে এখন এটার সাথে কি করতে হবে? এটার সাথে হচ্ছে ইনটু করতে হবে। তাহলে এটার সাথে যখন হচ্ছে আমরা ইনটু করব তখন কি হবে? যে e টু দি পাওয়ার মাইনাস x তাহলে সেই x এর জায়গায় কত করতে হবে এখানে? তাহলে x এর জায়গায় আমাদের হচ্ছে x প্লাস এর y বসাইতে হবে এবং প্লাস হচ্ছে এখানে e টু দি পাওয়ার x প্লাস এর y বসাইতে হবে। ঠিক আছে? তাহলে এখনকার কাজ কি হবে? এখনকার কাজ হচ্ছে সবগুলার সাথে সবগুলা গুণ করা। পসিবল কেস যেগুলা আছে। প্রথমত আমরা যেটা করব আমরা হচ্ছে গিয়ে এখানে আমরা হচ্ছে গিয়ে এখানে এটার সাথে ১ম এটা গুণ করব, এটার সাথে পরে এটাকে গুণ করব। ১ম এটার সাথে যদি আমি এটাকে গুণ করে দেই তাইলে কি হবে আসলে? e টু দি পাওয়ার আমরা যখন গুণ করি ফর এক্সাম্পল a টু দি পাওয়ার x ইনটু হচ্ছে a টু দি পাওয়ার y যখন আমরা গুণ করব
তাহলে বেস যদি কখনো সেম হয়ে যায়, পাওয়ার ২ টা কি করতে হচ্ছে? এখানে যোগ করা লাগতেছে। তাহলে এই কন্ডিশন গুলা হচ্ছে আমাদেরকে ফলো করতে হবে। তাহলে যখন আমি এটার সাথে এটাকে গুণ করে দিব, ২ টার জন্যই তো বেস সেম যেটা হচ্ছে e। তাহলে তখন কি করতে হবে? পাওয়ার ২ টাকে আসলে আমাদের এখানে যোগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কত হইতেছে আমাদের? তাহলে ২ টা থেকে আমরা যদি মাইনাসটাকে কমন নেই, তাহলে x মাইনাস এর y, তারপরে আছে হচ্ছে প্লাস x, তারপর হচ্ছে প্লাস এর y। ঠিক আছে? এটার সাথে ১ম টা গেল। আবার সিমিলার ভাবে ওর সাথে আমরা সেকেন্ডটাকেও গুণ করতে পারি। তাহলে এটার সাথে সেকেন্ডটাকে যখন আমরা গুণ করব e টু দি পাওয়ার, তাহলে ১ম টা কি হচ্ছে? যে ভাইয়া মাইনাস x মাইনাস মাইনাসের প্লাস y, আর এখানে কি হবে? প্লাস x তারপর হচ্ছে প্লাস y। তাহলে ১ম টা দিয়ে আমরা ১ম এই পাশের ২ টাকে গুণ করেছি। একদম সিমিলার স্টাইলে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এই সেকেন্ড পার্ট দিয়ে পরের ২ টাকে গুণ করব। তাহলে সেকেন্ড পার্টে কি আসবে? তাহলে e টু দি পাওয়ার এটা ছিল হচ্ছে x মাইনাস এর y, তার সাথে গুণ করব হচ্ছে এইটা। তাহলে কি হচ্ছে আমাদের আসলে? তাহলে মাইনাসের x আসতেছে, মাইনাসের y আসতেছে। বেস সেম তো এইজন্য পাওয়ার গুলা যোগ হয়ে গেল। আবার সিমিলার ভাবে এটার সাথে পরেরটাকে গুণ করব। তাইলে আবারও সেইম ভাবে আমাদের বেস এখানে আসলে সেইম। তাহলে তখন কি হবে? যে x মাইনাসের y তার সাথে এইটা আসবে। তাহলে প্লাসের x তারপর হচ্ছে প্লাসের y। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে y ক্যানসেল আউট হবে। এখান থেকে x এর সাথে x ক্যানসেল আউট হবে। x এর সাথে x ক্যানসেল আউট হয়ে যাবে এবং সিমিলার ভাবে y এর সাথে y ক্যানসেল আউট হয়ে যাবে। তাহলে লাস্টে আমরা আসলে এখানে কি পাচ্ছি? তাহলে এখানে পাচ্ছি হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 2x, তারপর এখানে পাওয়া যাচ্ছে e টু দি পাওয়ার প্লাস 2y, তারপরে এখানে পাওয়া যাচ্ছে প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2y, এবং এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে প্লাস e টু দি পাওয়ার 2x। সো তার মানে আমরা কিন্তু দেখেন প্লাস 2x মাইনাস 2x প্লাস 2y মাইনাস 2y এক্সাক্টলি আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মতো পেয়েছি। তাহলে লেফট হ্যান্ড সাইডে যা ছিল রাইট হ্যান্ড সাইডে এক্সাক্টলি সেম জিনিস, তাহলে যেটা কিনা অ্যাকচুয়ালি আমাদের প্রমাণিত হয়ে যাচ্ছে। ওকে, সিম্পল। আচ্ছা, এবার আমরা তাহলে আমাদের সেই একেক ফাংশন, তারপরে সার্বিক ফাংশন যেগুলো আমরা 9-10 এ পড়েছিলাম সেগুলো জাস্ট একটু হচ্ছে মনে করে আসি। ঠিক আছে? যেমন দেখেন একেক ফাংশন আসলে আমরা কোনটাকে বলতাম? সো আমরা যদি একটু খেয়াল করি যে আসলে এখানে যে খেয়াল করে দেখেন যে আমরা এখানে ১ম যে সেটটা এটা হচ্ছে সেকেন্ড সেট। যদি হচ্ছে একটু মনে করি আমরা f of suppose a such that a belongs to b, ঠিক আছে? এরকম যখন দেওয়া থাকতো আমরা কি বলতাম? যে ভাইয়া ১ম যেটা সেটা হচ্ছে আমাদের ডোমেইন। এটা হচ্ছে আমাদের ডোমেইন অ্যান্ড সেকেন্ড যেটা সেটা আসলে কি? সেটা হচ্ছে আমাদের জন্য রেঞ্জ। তাহলে ডোমেইন আরেকটা হচ্ছে রেঞ্জ। তাহলে এই ২ টা আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এবারে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমাদের আসলে একক ও সার্বিক ফাংশন। তাহলে আমরা ক্লাস 9 এ আসলে 9-10 এ যা পড়তাম ওই জিনিসটাই জাস্ট আমরা হচ্ছে একটু আরকি ব্যাক করে আসতেছি। ঠিক আছে? রিভিউ করে আসতেছি। দেখেন, এখানে ডোমেইন এবং হচ্ছে কোডোমেইন আর রেঞ্জ এর একটা ব্যাপার ছিল। যদি আমরা একটু মনে করি কেমন ছিল? যে if such that A belongs to B, এখান থেকে আমরা আসলে কি বুঝতাম? আমরা বুঝতাম যে ভাইয়া ১ম যেটা সেটা ছিল হচ্ছে আমাদের ডোমেইন। ঠিক আছে? এটা ছিল আমাদের হচ্ছে ডোমেইন। এন্ড বি যেটা সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে কোডোমেইন। কোডোমেইন। তাহলে ডোমেইন আর এটা হচ্ছে কোডোমেইন। তাহলে এই জায়গায় ফাংশন যে জিনিসটা আসলে সেটা কিন্তু দেখেন ১ম টা থেকে সেকেন্ড টায় ম্যাপিং করতেছে। তাহলে সি হচ্ছে কি হবে? ডোমেইন হবে। পরেরটা হচ্ছে এখানে কোডোমেইন হবে। তাহলে এবার খেয়াল করেন যে এখানে একটা ইনপুটের জন্য আমরা কিন্তু আউটপুটে একটাই পাচ্ছি। একটা ইনপুটের জন্য একটা আউটপুট পাচ্ছি। একটা ইনপুটের জন্য একটা আউটপুট পাচ্ছি। তাহলে এইটাকে আমরা হচ্ছে একেক ফাংশন কিংবা হচ্ছে one ফাংশন বলতে পারি। কিন্তু এটাই খেয়াল করেন যে এখানে ২ টা ভিন্ন, ভিন্ন ভ্যালুর জন্য আমরা কিন্তু সেম একটা ভ্যালুই পাচ্ছি। তাহলে এটা হচ্ছে নট one ফাংশন। ঠিক আছে? নট one ফাংশন। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি আসলে one ফাংশন না। ঠিক আছে? এটাকে one ফাংশন আমরা বলতে পারবো না। তাহলে এইটা শুধু হচ্ছে আমাদের one ফাংশন হবে। ঠিক আছে? সো আমরা এই জিনিসটাকে অনেক সময় এভাবে বলে থাকি যে
আসলে ওই যে ফাংশনের ভিন্ন, ভিন্ন প্রি ইমেজের জন্য, ভিন্ন, ভিন্ন ইনপুটের জন্য ভিন্ন, ভিন্ন কি পাওয়া যাবে? ইমেজ পাওয়া যাবে বা ভিন্ন, ভিন্ন হচ্ছে আউটপুট পাওয়া যাবে। তাহলে একটার জন্য একটা, একটার জন্য একটা, একটার জন্য একটা। এগুলাকে হচ্ছে আমরা এক, এক বলব বা এটাকে হচ্ছে আমরা one, one ফাংশন বলব। বাট এইখানে ২ টার জন্য একটা। তাহলে এটা তো আর one, one নাই। এটা তো আর একটার জন্য একটা নাই। তাই না? সো এইজন্য এটা এক ফাংশন নয়। আচ্ছা। তো এইখানে যদি হচ্ছে আমরা একটু দেখি আরকি। তাহলে one, one ফাংশন যেটা এটাকে কিন্তু আসলে ইনজেক্টিভ ফাংশনও হচ্ছে বলা হয়। ঠিক আছে? তো এখন এইখান থেকে আসলে কিছু প্রমাণ করার স্ট্র্যাটেজি আছে। সাপোজ আপনাকে একটা ফাংশন দিয়ে বলবে যে, দেখাও যে এই ফাংশনটা এক, এক ফাংশন। ঠিক আছে? তখন আমরা কি করি? আমরা র‍্যান্ডম ভাবে সাপোজ ধরে নিই যে ২ টা ভ্যালু আছে। সাপোজ একটাকে আমি x1 ধরবো, একটাকে আমি x2 ধরবো। সো আমি তাহলে যেটা করি এরকম ধরে নিব যে x1 belongs to domain মানে ডোমেইন সাপোজ আমি df লিখলাম। আবার x2 belongs to domain df লিখলাম। তাহলে ২ টা ডিফারেন্ট, ডিফারেন্ট ভ্যালু যেগুলা হচ্ছে ডোমেইনের অন্তর্ভুক্ত ধরে নিয়েছি। তাহলে ২ টা কিন্তু ডিফারেন্ট, ডিফারেন্ট ভ্যালু ধরে নিয়েছি। তাহলে এখন এই ২ টা ডিফারেন্ট, ডিফারেন্ট ভ্যালু যদি ফাংশনের মধ্যে বসাই, ফাংশনের মধ্যে যদি আমি বসাই তাহলে কি হবে? মনে করেন এটাকে আমি y1 ধরলাম, এটাকে আমি y2 ধরলাম। তাহলে এখন জিনিসটাকে আমি একটু ওই যে আ মেথড অফ কন্ট্রাডিকশন মানে উল্টাভাবে প্রুফ করার ট্রাই করব। তাহলে আমি ফার্স্ট এ ধরে নিব যে ঠিক আছে ভাইয়া এইটা আসলে এক, এক ফাংশন না। তাহলে আমি ধরে নিলাম যে ২ টা ভিন্ন, ভিন্ন ভ্যালুর জন্য এই ২ টা ফাংশন সাপোজ আমাদের এক। তাহলে এইখান থেকে যেটা করব আমরা ধরে নিলাম যে f of x1 ইকুয়াল টু হচ্ছে f of x2 তাহলে ২ টা ভিন্ন, ভিন্ন মানে ভ্যালুর জন্য যে ২ টা ফাংশন পাওয়া গেছে ২ টাকে আমি আসলে সেম ধরে নিছি। ঠিক আছে? তাহলে ২ টা ভিন্ন, ভিন্নর জন্য যদি সেম পাওয়া যায়, ২ টা ভিন্ন, ভিন্ন যদি সেম পাওয়া যায়, সেটা তো আর এক ফাংশন থাকবে না। তো পরবর্তীতে ক্যালকুলেশন করে যদি এমন হয় লাস্টে দেখা যায় যে ভাই আমাদের x1 ইকুয়াল টু x2 চলে আসছে। তাহলে আমরা ২ টা ভিন্ন ভ্যালু ধরে আমরা এরকম অ্যাজিউম করতেছিলাম যে ২ টা ভিন্ন x1, x2 ভ্যালুর জন্য এই ফাংশন y1 আর y2 সেম হইছে। অর্থাৎ এটা কিন্তু one, one ফাংশন না। এরকম একটা সিচুয়েশন আমি ধরে নিছিলাম। তো লাস্টে সলভ করে দেখা গেল যে x1 ইকুয়াল টু x2 আসছে। তার মানে কি? তার মানে এই ২ টা ফাংশন তখনই সমান হবে, এই ২ টা আউটপুটের মান তখনই সমান হবে যখন কিনা আউটপুট ২ টা আসলে সেম। তার মানে এই ২ টার জন্য একটা যে পাওয়া গেছে এই ২ টা আসলে ভিন্ন না, ২ টা আসলে একই। এইরকম একটা সিচুয়েশন আমরা এখানে ধরে নিচ্ছি। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এটা আমরা প্রমাণ করার সময় আরকি আমরা দেখব। সো এই টেকনিকটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে যখন আমাদের কিছু, কিছু কেস আছে যেখানে সরাসরি বোঝা যায় কোনটা আসলে এক, এক ফাংশন, কোনটা আসলে এক, এক ফাংশন না। ফর এক্সাম্পল কিছু ফাংশন মনে করেন যে x টু দি পাওয়ার জোড় সংখ্যা। তাহলে x টু দি পাওয়ার জোড় সংখ্যা এটা তো ভাই এক, এক ফাংশন না, তাই না? সো এইটা একটা কেস। আবার মনে করেন যদি মানে y ইকুয়াল টু আবার মনে করেন যদি দেওয়া থাকতো যে মডুলাস একটা ফাংশন সেটা হচ্ছে y এটা তো হচ্ছে আমাদের আসলে এক, এক ফাংশন না, তাই না? আবার মনে করেন যদি আপনার এরকম দেওয়া থাকে যে কি বলা যায়? যদি বলা থাকে এরকম যে আপনার হচ্ছে গিয়ে cos x ইকুয়াল টু হচ্ছে y তাহলে এগুলা কিন্তু আসলে এক, এক ফাংশন না। যখন এক, এক ফাংশন আপনি জানেন দেখেই বুঝছেন যে x টু দি পাওয়ার জোড়া আছে ভাই এক, এক ফাংশন হবে না। আবার মডুলাস x বা মডুলাস সামথিং ইকুয়াল টু y আছে এক, এক ফাংশন হবে না। আবার cos x বা sin x ইকুয়াল টু y আছে এক, এক ফাংশন হবে না। তখন আমরা কি করব? তখন দেখেন একটা অ্যাপ্রোচ আপনি ডিরেক্ট ধরে নিবেন। মনে করেন আপনি x1 ইকুয়াল টু ধরছেন মনে করেন এটার জন্যই মনে করেন। +1 ধরে আমি হচ্ছে y ইকুয়াল টু বের করলাম যেটার ভ্যালু +1 আসছে। আমি x2 ইকুয়াল টু সাপোজ -1 ধরে দেখাইলাম যে y যেটা আসছে সেটা হচ্ছে সেই +1 ই আসছে। তাইলে এই জায়গায় আমরা হচ্ছে দেখেন যে x1 আর x2 ২ টা কিন্তু ডিফারেন্ট। ২ টা কিন্তু সমান না। তাহলে ২ টা ডিফারেন্ট, ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা কিন্তু আল্টিমেটলি এদের যে আউটপুটটা এখানে কি হইছে যে f of x1 সেটা কিন্তু আসলে f of x2 এর সমান হয়ে গেছে। তাহলে ২ টা ভিন্ন, ভিন্ন ভ্যালুর জন্য যদি আউটপুট সেইম আসে তখন কিন্তু ওইটাকে আমরা এক, এক ফাংশন আর বলব না। তাই না? তাইলে এখানে আমরা বলতে পারি যে এটা আসলে এক, এক ফাংশন নয়। তাহলে এক, এক নয়। তাহলে এই জিনিসগুলা কিন্তু আমরা হচ্ছে এখানে বলতে পারব। তাইলে এইগুলা হচ্ছে আমাদের এক, এক নয়। তো এই জিনিসগুলো আমাদের হচ্ছে একটু মনে রাখতে হবে আরকি। তাহলে এক, এক নয়। তো এই এক, এক নয় যেগুলা এগুলার কেসগুলা কিন্তু আমাদেরকে মানে দেখেই বুঝতে পারলে একটু সুবিধা হবে আরকি ক্যালকুলেশন করতে।
আচ্ছা চলেন তাইলে আমরা শুরু করি পরের পার্ট। আচ্ছা। সো এখানে যদি আপনি একটু খেয়াল করেন যে কোনটা আসলে একেক ফাংশন কিংবা কোনটা একটা একেক ফাংশন নয়। তো এখানে খেয়াল করেন। আমি যদি আসলে আমি যদি আসলে এখানে x অক্ষের সমান্তরাল মানে y অক্ষের প্যারালাল একটা লাইন ড্র করি, তখন দেখেন যে আমাদের কিন্তু এটা আসলে x অক্ষের একটা ভ্যালুর জন্য y এর এক্সাক্টলি একটা ভ্যালুই পাওয়া গেছে, তাই না? x এর একটা ভ্যালুর জন্য কিন্তু y এর এক্সাক্টলি একটা ভ্যালুই পাওয়া গেছে। ঠিক আছে? তাহলে এটা একটা ফাংশন হবে। আবার দেখেন এখানে x এর একটা ভ্যালুর জন্য y এর একটা ভ্যালু পাওয়া গেছে, এটা একটা ফাংশন হবে। কিন্তু এইখানে দেখেন x এর একটা ভ্যালুর জন্য y এর মাল্টিপল ভ্যালু পাওয়া যাচ্ছে। তাহলে এইটাকে কিন্তু আমরা আসলে ফাংশন বলব না। তাহলে ১ম এ আমরা আইডেন্টিফাই করতেছি কোনটা ফাংশন আর কোনটা ফাংশন নয়। তাহলে আমরা দেখলাম যে একটা বিন্দুতে ছেদ করে, তার মানে ভাই এটাকে আসলে ফাংশন বলা যাবে। তাহলে এটা ফাংশন। একটা বিন্দুতেই মেক্সিমাম ছেদ করে, তাহলে কি বলা যাবে? এটা একটা ফাংশন বলা যাবে। কিন্তু এখানে x এর একটা ভ্যালুর জন্য y এর মাল্টিপল ভ্যালু পাওয়া যায়, তাহলে এইটাকে কিন্তু আর ফাংশন বলা যাবে না। এটা কিন্তু ফাংশন নয়। ঠিক আছে? একক তো পরের কথা। তাহলে এটা ফাংশন নয়। তাহলে যেকোনো গ্রাফ থেকে যদি আপনাকে বলে এটা কি ফাংশন কি ফাংশন নয় সেটা বের করো। তাহলে তখন আমাদের কি করতে হবে? তখন আমরা সিম্পলি ওই গ্রাফটার মধ্যে আমরা হচ্ছে y অক্ষের সমান্তরালে লাইন টানবো। যদি কোনোভাবে কোনো একটা লাইন এভাবে ড্র করে দেখা যায় যে একাধিক বিন্দুতে ছেদ করেছে, তার মানে সেটা কিন্তু আর আমাদের একেক ফাংশন হবে না। সরি, সেটা কিন্তু ফাংশন হবে না। এটা তো ফাংশনের কেস গেল। এবার আসেন হচ্ছে আমাদের একেক ফাংশনের কেস। তাহলে একেক ফাংশনে কি হয়? একটার জন্য একটা, একটার জন্য একটা। আমি যদি সাপোজ দেখেন এখানে x অক্ষের সমান্তরালে লাইন ড্র করি, x অক্ষের সমান্তরালে যদি আমি লাইন ড্র করি, সেটা কিন্তু এক্সাক্টলি একটা পয়েন্টেই ছেদ করবে ওই ফাংশনটাকে। এখানে দেখেন আমি যদি হচ্ছে x এর সমান্তরালে লাইন ড্র করি, কি হচ্ছে? আমাদের কিন্তু ২ টা বিন্দুতে ছেদ করছে। তার মানে কি বুঝছেন? যে আমি x এর ২ টা ভিন্ন, ভিন্ন ভ্যালু এর জন্য y এর সেইম ভ্যালু পাচ্ছি। এই যে এরকম কেস, x এর ২ টা ভিন্ন, ভিন্ন ভ্যালু এর জন্য y এর সেইম ভ্যালু পাচ্ছি। তাহলে যেহেতু আমি x অক্ষের সমান্তরাল লাইন ড্র করার কারণে x এর ২ টা ভিন্ন, ভিন্ন ভ্যালু এর জন্য y এর সেইম ভ্যালু পাচ্ছি, তাহলে এটা কিন্তু আর একেক ফাংশন আমাদের বলা যাবে না। তাহলে এটা কিন্তু আমাদের নয়, একেক ফাংশন নয়। এটা ফাংশন কিন্তু এটা কিন্তু একেক নয়। ঠিক আছে? আর ওটা তো ফাংশনই না, ওইটার হিসাব বাদ। এখন এটার কেস দেখেন। এখানে কিন্তু দেখেন আপনার হচ্ছে এই যে x এর একটা ভ্যালুর জন্য y এর মাত্র একটা ভ্যালুই পাওয়া যায়। কিন্তু x এর এটা ২ টা ভ্যালুর জন্য y এর সেম, সেম ভ্যালু পাওয়া যাচ্ছে। সো তার মানে এইটাকে একেক ফাংশন বলতে পারবো না। কিন্তু এটা কিন্তু আসলে একেক ফাংশন হবে। ঠিক আছে? তাহলে ফাংশন চেক করার জন্য কি করতে হয়? তাহলে ফাংশন চেক করতে আমরা এটা এখানে লিস্ট করে লিখি। যে যদি আমাদের টেস্ট করতে হয় ফাংশন কিনা, তাহলে ফাংশন কিনা কি করতে হবে? তাহলে x অক্ষের সমান্তরাল সরি y অক্ষের সমান্তরাল লাইন টানতে হবে। তাহলে y অ্যাক্সিস এর সমান্তরাল লাইন, সমান্তরাল লাইন এবং সেটা ম্যাক্সিমাম কি হবে? ম্যাক্স একটা বিন্দুতে ছেদ করবে। ম্যাক্স একটি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে? এটা কিন্তু আমরা এখান থেকে বলতে পারি আরকি। আচ্ছা, আবার পরের কেস। তাহলে ফাংশন কিনা গেল। এবার আসেন যে ভাই এটা আসলে একেক ফাংশন কিনা? একেক ফাংশন কিনা? ফাংশন কিনা? তাহলে এটার জন্য কি করতে হবে? ওই সিমিলার প্যাটার্ন, বাট এখন হচ্ছে আমরা x অ্যাক্সিস এর সমান্তরালে লাইন ড্র করব। ঠিক আছে? একটা বিন্দুতে ছেদ করে। এই ব্যাপারটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের একেক ফাংশনের কেস গেল। এখন হচ্ছে সার্বিক ফাংশন। আচ্ছা, সার্বিক ফাংশনে আসার আগে আরেকবার আমরা একটু মনে করে দিচ্ছি যে আমাদের যদি কখনো এরকম থাকে যে f such that a belongs to b, সো এটা দিয়ে আসলে কি বোঝায়? যে ফাংশন যেটা সেটার ইনপুট হিসেবে আমরা a সেট গুলার ভ্যালুগুলা ইউজ করব। তাহলে x এর যে ভ্যালু যেগুলো ইউজ করা হয় সেগুলোকে আমরা ডোমেইন বলি। তাই না? আর এটার আউটপুট হিসেবে আমরা আসলে যা, যা পাই সেগুলাকে আমরা হচ্ছে কোডোমেইন বলে থাকি। সেগুলা হচ্ছে আমাদের জন্য এখানে কোডোমেইন। তাহলে ডোমেইন আছে, কোডোমেইন আছে। ডোমেইন আছে, কোডোমেইন আছে। এখন এই x এর যে এক্সাক্টলি যে মানে এই ভ্যালুগুলোর জন্য এক্সাক্টলি y এর যে আউটপুট পাওয়া যায় সেটাকে রেঞ্জ বলা হয়। এবং সেই রেঞ্জ কিন্তু কোডোমেইনের অন্তর্ভুক্ত।
ঠিক আছে? আপনি যদি হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখেন আরকি, এখানে যদি খেয়াল করে দেখেন যে আমার এই যে এখানে অনেকগুলা ভ্যালুর জন্য সেম একটা ভ্যালু পাওয়া গেছে। তাহলে রেঞ্জ এটাকে আমরা রেঞ্জের ভ্যালু বলতেছি, তাই না? তাহলে এইটা হচ্ছে রেঞ্জ আর সম্পূর্ণ বি সেট যেটা সেটাকে আমরা কি বলতেছি? কোডোমেইন বলতেছি। তাহলে এখানে এই কোডোমেইন আর রেঞ্জ কি সমান হয়েছে? না সমান হয় নাই। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের সার্বিক নয়। তাহলে এটা কিন্তু আমাদের সার্বিক নয়। ঠিক আছে? সার্বিক নয়। তাহলে আমাদের আসলে সার্বিক হবে কি হবে না এটা শর্ত আসলে কি? যখন আমাদের রেঞ্জ আর কোডোমেইন ২ টা সমান হবে। তাহলে যখন আমাদের রেঞ্জ আর কোডোমেইন পরস্পর সমান হবে, এই যে একটা লাইন দেওয়া আছে। যখন আমাদের রেঞ্জ এবং কোডোমেইন পরস্পর সমান হবে, তখন আমরা সেটাকে হচ্ছে সার্বিক ফাংশন বলব। মানে আমাদের কোডোমেইনটা সার্বিকভাবে ইউজ হইছে কিনা। যেমন এটাকে খেয়াল করে দেখেন যে আমাদের আসলে রেঞ্জে কি আছে? A আর B, কোডোমেইনেও কি আছে? A আর B। তাহলে এই কেসটাতে আমাদের রেঞ্জ হিসেবে যা আছে সেটা কিন্তু এক্সাক্টলি সমান কোডোমেইনের। কোডোমেইন হিসেবে এক্সাক্টলি সেম জিনিসই আছে। তাহলে রেঞ্জ আর কোডোমেইন ২ টা কিন্তু সমান আমাদের। ঠিক আছে? তাহলে রেঞ্জ আর কোডোমেইন ২ টা যদি সমান হয়ে যায়, তখন এই জিনিসটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা হচ্ছে সার্বিক ফাংশন বলে থাকি। ঠিক আছে? এটাকে আমরা সার্বিক ফাংশন বলে থাকি। ওকে? রেঞ্জ কোডোমেইন যদি সমান হয়ে যায় এবং এই কন্ডিশনটাই আপনাকে খুব ভালো মতো মাথায় রাখতে হবে। ঠিক আছে? যদি আপনার রেঞ্জ ইকুয়াল টু যদি হচ্ছে কোডোমেইন হয়ে যায়, রেঞ্জ ইকুয়াল টু যদি কোডোমেইন হয়ে যায়, তাহলে এই কেসটাকেই আমরা হচ্ছে সার্বিক ফাংশন বলে থাকি। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের সার্বিক ফাংশনের কন্ডিশন। সার্বিক। তাহলে এখন কিন্তু আমাদের দেখেই চিনতে হবে যে ভাই আমাদের আসলে কোনটা কোডোমেইন। তাহলে এইখানে যেটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে কোডোমেইন। ওকে? আর এক্সাক্টলি আমরা y এর যে ভ্যালুগুলা পাবো সেটা হচ্ছে রেঞ্জ হবে। ঢাকা বোর্ড ১৯ এ আসছে দেখেন, আমাদের বলছে যে এই ফাংশন এক কিনা চেক করতে হবে। চেক করতে হবে এটা সার্বিক কিনা। ২ টা জিনিস চেক করতে বলছে। তাহলে চলেন স্টেপ বাই স্টেপ। ১ম কেস আমরা চেক করব যে এক কিনা এটা হচ্ছে আমরা চেক করব। ঠিক আছে? তাহলে এটা আসলে কিভাবে চেক করা যায় চলেন দেখি। এক কিনা এটা চেক করা। আচ্ছা, দেখেন। প্রথমত আমরা ওই যে শুরুতে যেটা বলতেছিলাম যে আমাদের যেটা দেওয়া আছে ফাংশন। দেখেন এই যে এইটা হচ্ছে আমাদের জি তো, এটা হচ্ছে আমাদের ডোমেইন, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের কোডোমেইন। আচ্ছা দেখেন, আমরা শুরুতে যেটা করব, আমরা হচ্ছে ২ টা ভ্যালু ধরে নিই। x1, x2 এই ২ টাই হচ্ছে বিলং করতেছে আমাদের ডোমেইনের মধ্যে। ঠিক আছে? এখন জি ফাংশনের ডোমেইন, ডোমেইন অফ জি ধরলাম আরকি। তাহলে আমরা ২ টা ভ্যালু নিয়েছি। এই ২ টা ভ্যালুকে ধরেছি। এরা হচ্ছে ডোমেইনের অন্তর্ভুক্ত। ঠিক আছে? ২ টা ভ্যালু ডোমেইনের অন্তর্ভুক্ত। এখন এই ২ টা ভ্যালু বসায়া যদি আমরা সেম একটা ভ্যালুই পাই, তার মানে সেটা এক নয়। এটাই আমরা ধরে নিব। তাহলে এবার দেখেন ধরি, ধরি f of x1 এই x1 বসানোর কারণে যে ভ্যালু পাওয়া যাবে আর f of x2 বসালে যে ভ্যালু পাওয়া যাবে ২ টা এক্সাক্টলি সমান। এইটা আমরা ধরে নিলাম। তাহলে এখন দেখেন আমি যদি x1 ভ্যালুটা বসাই, ওই যে ওই ফাংশনটার মধ্যে যদি বসাই, ফাংশন কোনটা ছিল? ফাংশন হচ্ছে এইটা 2x প্লাস হচ্ছে গিয়ে 1। তো এটার মধ্যে যদি আমরা ভ্যালুটা বসাই তাহলে কি হবে? তাহলে 2x1 প্লাস হচ্ছে 1 দ্যাট ইজ ইকুয়াল টু এটা হচ্ছে কি হবে? 2x2 প্লাস হচ্ছে গিয়ে 1। এখন ২ পাশ থেকে আমরা যদি 1 কে বাদ দেই তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে 2x1 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এখানে? 2x2 2 বাদ দিলে কি হবে? x1 ইকুয়াল টু হচ্ছে এখানে x2। তাহলে ব্যাপারটা খেয়াল করেন। আমি আসলে শুরুতে কি করেছিলাম? শুরুতে কিন্তু আমরা এখানে সমান বলি নাই। শুরুতে সাপোজ আমরা র‍্যান্ডম ভাবে ২ টা ভ্যালু ধরেছি যে x1, x2 ২ টা ভিন্ন টাইপের ভ্যালু হয়তোবা তারা ডোমেইনের অন্তর্ভুক্ত এবং ধরে নিলাম তারা ভিন্ন ভ্যালু কিন্তু তাদের কারণে যে আউটপুট পাওয়া যাবে তারা আসলে সমান। তাহলে ২ টা ভিন্ন ভ্যালুর জন্য যদি সেইম আউটপুট পাওয়া যায় তাহলে এক ফাংশন হবে না। একটার জন্য একটা এটা হচ্ছে না। লাস্টে দেখা গেল এটা কখন আসলে সত্য হয়? এটা কখন আসলে সম্ভব? যখন কিনা x1 আর x2 ২ টা সমান। মানে একটা মাত্র কেস যখন কিনা ২ টার ইনপুট ভ্যালু সমান ওই কেসটাতেই শুধু আউটপুটটা সমান হয়। তার মানে আসলে এই ২ টা ভিন্ন না। এই ২ টা আসলে একটা ভ্যালু। ওই একটা ভ্যালু যার জন্য আসলে একটা ভ্যালুই পাওয়া গেছে। তাহলে একটার জন্য একটা, তাহলে এই কেসটাকে আমরা আসলে কি বলে থাকি? এই কেসটাকে আমরা বলে থাকি হচ্ছে এক ফাংশন। তাহলে ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এক ফাংশন। আর ওই যে আমরা যে কটা লিখে দিয়েছিলাম যে এটা এক ফাংশন নয়,
ওইটা মনে রাখবেন। আর বাকি যা আছে সব হচ্ছে একেক ফাংশন নয় আরকি। ঠিক আছে? একেক ফাংশন হবে। আর ওগুলা হচ্ছে একেক ফাংশন হবে না। এই যে কয়টা। তাহলে এগুলা হচ্ছে আমাদের একেক ফাংশন হবে না। আর বাকিগুলা হচ্ছে একেক ফাংশন হবে। মানে এগুলাই বেশিরভাগ কেসে। আরো কিছু অনেকগুলা আছে। ওগুলা আসলে বেশিরভাগ যেগুলা ইউজ হয় ওগুলা আরকি আমরা বললাম। ঠিক আছে? তাহলে এটা একেক ফাংশন। তাহলে ১ম কোয়েশ্চেনের কিন্তু অলরেডি অ্যান্সার শেষ। ঠিক আছে? একেক ফাংশন হবে কিনা। তাহলে এটা ডান। তাহলে এটা হচ্ছে আমাদের ১ম অ্যান্সার। একেক ফাংশন হয়ে গেল। আচ্ছা, পরেরটা কি হবে? এখন পরেরটা বলবো সার্বিক কিনা। তাহলে এখন আমরা দিচ্ছি এখানে সার্বিক কিনা। সার্বিক কিনা। তাহলে সার্বিক কিনা যদি আমরা হচ্ছে এখানে দেখতে চাই, তাহলে কি করতে হবে? প্রথমত দেখেন, আমাদের g ফাংশন যেটা দেওয়া ছিল g of x সেটা কি দেওয়া ছিল? যে 2x প্লাস এর 1 এবং এটার জন্য আমাদের এটাও লেখা ছিল এই যে এটা, যে g such that r belongs to এখানে হচ্ছে r। তাহলে এই জায়গায় ভাইয়া আমাদের এই যে এইটাকে কি বলতাম? আমরা কোডোমেইন বলতাম। তাহলে এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে কোডোমেইন। এটাকে বলতেছি হচ্ছে আমরা এখানে কোডোমেইন। তাহলে আমাদের রেঞ্জ কত? তাহলে এটা থেকে রেঞ্জ বের করতে হবে এবং আমরা খুব ক্লিয়ারলি জানি যে ভাইয়া এই জিনিসটার রেঞ্জ কিন্তু আসলে সকল রিয়েল নাম্বার। তাহলে এইটার দেখেন ডোমেইন আমরা জানি এটার ডোমেইন হচ্ছে সকল রিয়েল নাম্বার। ঠিক আছে? ডোমেইনের সকল রিয়েল নাম্বার এবং তার জন্য করসপেন্ডিং ভাবে আমাদের রেঞ্জ যেটা সেটাও কিন্তু সকল রিয়েল নাম্বারই পাওয়া যায়। তাই না? তাহলে ডোমেইন জানি, রেঞ্জ জানি, কোডোমেইন জানি। স্পেশাল ভাবে খেয়াল করে দেখেন এখানে রেঞ্জের যে ভ্যালুটা আসছে এবং আমাদের কোডোমেইনের যে ভ্যালুটা আসছে এই দুটো কিন্তু এক্সাক্টলি সমান, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? এখানে কোডোমেইনের যে ভ্যালুটা আমাদের আসছে সেটা হচ্ছে রেঞ্জের সমান। তার মানে আমাদের এই যে ডান পাশে যে ফাংশনটা থাকে ফুললি সার্বিকভাবে ইউজ হয়ে গেছে, তাই না? জাস্ট মনে রাখার জন্য আরকি। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে সুতরাং যেহেতু কোডোমেইন ইকুয়াল টু রেঞ্জ তাহলে এইটাকে আমরা কি বলব? সুতরাং এই ফাংশনটা হচ্ছে আমাদের সার্বিক ফাংশন। তাহলে এটা হচ্ছে আমাদের সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্সার। আইডিয়া সিম্পল। যেটাই আসুক না কেন সেম স্টাইলে হচ্ছে আরকি আমরা অ্যান্সার করে দিব। আবার দেখেন পরেরটা, এক সার্বিক কিনা দেখাইতে হবে। আরেকটা বোর্ডে আসছে। এক কিনা দেখাইতে হবে, সার্বিক কিনা দেখাইতে হবে। একদম সেম প্যাটার্ন। আবার দেখেন যাদের আগেরটায় ঝামেলা আছে এটা দেখলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আরকি। তাহলে এক কিনা এটা টেস্ট করব আমরা এখানে। ঠিক আছে? আর এখানে টেস্ট করব এটা আসলে সার্বিক কিনা। এটা হচ্ছে টেস্ট করব এখানে সার্বিক কিনা। আচ্ছা। তাহলে ২ টা পার্ট। তাহলে এক ফাংশনের টেস্ট করার একটা পার্ট এবং সার্বিক ফাংশন টেস্ট করার আরেকটা পার্ট। আচ্ছা। ১ম এই কি করি আমরা? ফাংশনটা দেখেন ওই যে ওইটা। ফার্স্ট এ যেটা করি আমরা যে ২ টা ডিফারেন্ট ভ্যালু x1 আর x2 আমরা দেখেই বুঝতেছি ভাই ওটা আসলে এক ফাংশন। তাই না? ওই যে x টু দি পাওয়ার জোড় নাই, মডুলাসে কিছু নাই বা সাইন কস কিছু নাই। তাহলে এগুলা বিলংস টু আমরা হচ্ছে ডোমেইন ধরলাম। ফাংশন ডোমেইন আরকি, ঠিক আছে? ডোমেইন অফ ফাংশন। আচ্ছা। এখন ধরে নিলাম যে এই ২ টা ভিন্ন ভ্যালু কিন্তু এদের জন্য ফাংশনের যে ভ্যালুগুলো আসে x1 সেটা হচ্ছে f of x2 এর সমান হয়। ধরলাম আরকি। তাহলে সেক্ষেত্রে এটার জন্য আসলে কত আসবে ওই যে এটা। তাহলে x1 - 1 নিচে কি হবে? নিচে হচ্ছে 3x1 মাইনাস হচ্ছে 2। সিমিলার ভাবে ডান পাশে x2 মাইনাস হচ্ছে 1 নিচে হবে 3x2 মাইনাস হচ্ছে 2। তাহলে এখন কি করা যায়? একটু আড়াআড়ি ভাবে গুণ করা যায়। তাহলে এটা গুণ করলে কি হবে? 3x1 x2 মাইনাস 3x2 মাইনাস এটা 2 দিয়ে গুণ করব। 2x1 প্লাস হচ্ছে 2 ইকুয়াল টু এখন এখান থেকে কি আসবে? সিমিলার ভাবে 3x1 x2 তারপরে মাইনাস 3x1 তারপরে হচ্ছে কি হবে? মাইনাস 2x2 তারপরে হচ্ছে প্লাস এর 2। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এই পার্ট ক্যানসেল আউট। তারপর কি হবে? তারপর হচ্ছে 2 এর সাথে 2 ক্যানসেল আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে ফাইনালি যদি আমরা একটু খেয়াল করে দেখি যে এই যে এখানে মাইনাসের x2 x1 আছে আর এখানে মাইনাস 3x1 আছে। এটাকে বাম পাশে নিয়ে আসি। তাহলে কত হবে বাম পাশে নিয়ে আসলে? 3x1 থেকে 2x1 মাইনাস করলে x1 থাকবে। আর এটাকে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তাহলে এখানে x2 থাকবে। তো ওই আগের কেসটার মতো। যে ২ টা ভিন্ন ভ্যালু এর জন্য ধরে নিয়েছিলাম আউটপুট সেম আসে। তাহলে এইটা যদি মেইনটেইন হয় তার মানে সেটা আসলে এক না।
এখন দেখলাম যে এই দুটোরই সমান ধরার কারণে আমরা দেখতেছি এটা কখন আসলে পসিবল? একমাত্র যখন ওই যে x1 আর x2 দুইটা সমান। তার মানে ইনপুট দুইটা সমান হইলে তখনই আউটপুট দুইটা সমান। তার মানে একটা ভ্যালুর জন্য একটা ভ্যালু এবং এটাকে আমরা হচ্ছে গিয়ে এক ফাংশন বলে থাকি। তাহলে সুতরাং বলব ফাংশনটা হচ্ছে এখানে এক ফাংশন। তাহলে এটা হচ্ছে আমাদের এক ফাংশন। তাহলে প্রথম পার্টের হিসাব শেষ আমাদের। এটা হচ্ছে আমাদের তাহলে একটা অ্যান্সার। এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে? ফাংশনটা আসলে সার্বিক কিনা? তো সার্বিকের জন্য কি করব? আবারও আগের মতো কেস, ২ টা কেস। একটা কোডোমেইন বের করা, আরেকটা হচ্ছে রেঞ্জ বের করা। তাহলে শুরুতে যদি আমরা একটু খেয়াল করি কি দেওয়া আছে আসলে? তাহলে সেটা হচ্ছে আমরা এখানে একটু লিস্ট করে ফেলি। তাহলে ডোমেইন হিসেবে দেওয়া আছে r-3/2 and belongs to এখানে হচ্ছে r দেওয়া আছে। এবং আমরা খুব ক্লিয়ারলি জানি যে এই পোরশনটাকে বলা হয় হচ্ছে ডোমেইন। এটা হচ্ছে আমাদের ডোমেইন অ্যান্ড এই পোরশনটাকে বলা হয় হচ্ছে কোডোমেইন। তাহলে আমরা কিন্তু অলরেডি কোডোমেইনের পার্ট জানি। সার্বিক কিনা চেক করার ওয়ে কি? যদি কোডোমেইন আর রেঞ্জ ২ টা সমান হয়ে যায় তাইলেই আমাদের হচ্ছে সার্বিক হয়ে যাবে। তাহলে অলরেডি কোডোমেইন পার্টটা জানি। তাহলে আমাদের কাজ হচ্ছে এই ফাংশনের রেঞ্জ কত সেটা বের করা। তো আমরা হচ্ছে যখন পরীক্ষার মধ্যে আসবে আমরা ডিটেইলসেই হচ্ছে রেঞ্জের পার্টটা বের করে দেখায় দিব। তাহলে f of x ফাংশন যেটাকে আমরা y ধরতে পারি এবং সেটার ভ্যালু হচ্ছে এখানে x-1 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 3x মাইনাস হচ্ছে 2। তাহলে রেঞ্জ আসলে কার ভ্যালু ছিল? আমরা জানি ডোমেইন মানে আসলে হচ্ছে গিয়ে x এর ভ্যালু আর সহজ ভাষায় বলতে গেলে রেঞ্জ মানে y এর ভ্যালু। তাহলে এখান থেকে কোনোভাবে আমরা y এর একটা ভ্যালু বের করব। আর গুণ করে দিচ্ছি। তাহলে এটা হবে 3xy মাইনাস 2yzy ইকুয়াল টু x মাইনাস 1। ঠিক আছে? তাহলে আমি যদি হচ্ছে x গুলাকে একপাশে নিয়ে আসি, তাইলে লেখা যাবে 3y মাইনাস 1 আর এটাকে ওই পাশে নিয়ে গেলে হবে হচ্ছে 2y মাইনাস 1। তাহলে সেক্ষেত্রে x ইকুয়াল টু কত আসতেছে? তাহলে 2y মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে আসতেছে 3y মাইনাস 1। তাহলে আমরা তো জানি আসলে y এর ভ্যালুটাই হচ্ছে রেঞ্জ। তাহলে y এর উপর এখানে কি কন্ডিশন এপ্লাই করা যায়? তাহলে আমরা তো জানি যে সামথিং বাই 0 হইতে পারবে না। তাই না? সামথিং বাই 0 হওয়া যাবে না। তো এইজন্য হচ্ছে নিজেরটা নট ইকুয়াল টু 0 ধরবো। তাহলে এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে শর্ত মতে আমাদের অ্যাকচুয়ালি নিচেরটা শর্ত মতে তাহলে নিচের পার্ট যেটা ইজ নট ইকুয়াল টু 0 তাহলে এখানে 3y তারপরে -1 ইজ নট ইকুয়াল টু 0 তাই না? কারণ সামথিং বাই 0 হওয়া যাবে না। তাহলে এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি যে y ইজ নট ইকুয়াল টু 1/3 অর্থাৎ y এর যে মানই হোক না কেন কোনোভাবেই 1/3 হইতে পারবে না। সো তার মানে বলতে পারি y এর যে ভ্যালুটা সেটাই তো রেঞ্জ। তাহলে রেঞ্জ আসলে কি হবে? তাহলে রেঞ্জ হইতেছে সকল রিয়েল নাম্বারই আমি নিতে পারি একমাত্র 1/3 যেটা সেটা বাদ দিয়ে। তাহলে এটা হচ্ছে আমার রেঞ্জ। আর শুরুতে আমরা কি দেখতে পাচ্ছিলাম? আমাদের কোডোমেইন কত ছিল? তাহলে শুরুতে দেখতে পাচ্ছিলাম আমাদের কোডোমেইন যেটা ছিল, তাহলে কোডোমেইন ছিল হচ্ছে গিয়ে আমাদের এখানে রিয়েল নাম্বার। তাহলে এখানে কোডোমেইন যেটা আর রেঞ্জ যেটা ২ টা ক্লিয়ারলি কিন্তু ডিফারেন্ট দেখা যাচ্ছে। আর যেহেতু ডিফারেন্ট দেখা যাচ্ছে এইজন্য আমরা কি বলব? তাহলে ২ টা সমান নয়। তাহলে সুতরাং এটাকে বলতে পারি যে এটা সার্বিক ফাংশন নয়। তাহলে সার্বিক ফাংশন নয়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার। তো এই হচ্ছে গিয়ে আমাদের প্রসেস। তাহলে আমরা হচ্ছে দেখলাম কিভাবে আসলে এক ফাংশন নির্ণয় করতে হয় এবং কিভাবে হচ্ছে আমাদের ওই সার্বিক ফাংশন নির্ণয় করতে হয়। আচ্ছা চলেন এবার তাহলে আমরা পরের ম্যাথটা দেখি। আচ্ছা এই ম্যাথটা যদি হচ্ছে আমরা একটু সলভ করতে চাই, প্রথমত হচ্ছে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে যে প্রথমত ভাইয়া আপনার x এর উপর পাওয়ার আছে কিনা? আমরা যদি কয়েকটা ব্যাপার একটু মনে করতে চাই যে আমরা কিন্তু বলেছিলাম আসলে কোন কেসগুলাতে আসলে সেটা এক ফাংশন হয় না। যদি x এর উপর জোর পাওয়ার হয় তাহলে ভাই সেটা এক ফাংশন হবে না। x এর মধ্যে যদি মডুলাস কিছু থাকে বা মডুলাস সম্বলিত কোনো পদ থাকে তাহলে সেটা কিন্তু এক ফাংশন হবে না। কিংবা যদি কোসাইন বা সাইন এ টাইপের কিছু থাকে তখন কিন্তু এক ফাংশন হবে না এবং এইরকম কেসগুলাতে আমরা সাধারণত যেটা করে থাকি আমরা হচ্ছে
x1, x2 মানে সহজ কথায় দুটো ভিন্ন, ভিন্ন ভ্যালুর জন্য যদি একটা ভ্যালু পাই, তখন আসলে সেই জিনিসটা আসলে আমাদের একেক ফাংশন হবে না। এজন্য আমরা যেটা করব দেখেন এমন ২ টা কেস হচ্ছে আমরা ম্যানুয়ালি ফাইন্ড আউট করব, যার জন্য আউটপুট সেইম আসবে। তাহলে এরকম ২ টা ভ্যালু ধরে নিব, যার জন্য দেখাবো লাস্টে আউটপুট সেইম আসছে। তার মানে ২ টা ভিন্ন, ভিন্ন ভ্যালুর জন্য যদি y সেম আসে, তখন সেটার এক হবে না। তাহলে এই কেসটাতে খেয়াল করে দেখেন যে আমাদের ভাইয়া x² + 1 দেওয়া আছে। তাহলে একটা কাজ করেন দেখেন, যে এখানে আমরা ফাংশন যদি ফার্স্টে লিখি যে f(x) দেওয়া আছে হচ্ছে গিয়ে x² প্লাস হচ্ছে 1। তাহলে একটা কাজ করি চলেন। আমি x1 ফার্স্টে ধরে নিলাম হচ্ছে প্লাস এর 1 এবং তার জন্য যদি আমি ফাংশনটা বের করতে চাই, তাহলে দেখেন তাইলে এখানে +1 কত হচ্ছে? তাহলে সেটা কিন্তু +1 + 1 মানে 1² + 1 যেটা আসলে 2 হয়ে যাবে। সিমিলার ভাবে আমার যদি এখানে x2 হচ্ছে আমরা -1 ধরি, তখন ব্যাপারটা কেমন হবে? তাহলে তখন f(-1) that will be equal to তাহলে -1² প্লাস এর হচ্ছে 1 তাহলে এটাও কিন্তু আসলে +2 হচ্ছে। তাহলে একেক ফাংশনের ব্যাপার কি যে একটার জন্য একটা পাওয়া যাবে, আরেকটার জন্য আরেকটা পাওয়া যাবে। কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা আসলে ঐরকম আর হচ্ছে না। তাহলে ২ টা ভিন্ন, ভিন্ন ভ্যালুর জন্য আমাদের আউটপুট যদি সেইম আসে, তখন আসলে ওই জিনিসটাকে আমরা আর একেক ফাংশন বলতে পারি না। তাহলে সুতরাং আমরা কি বলতে পারবো? যে ফাংশনটি একেক নয়। ঠিক আছে? একেক নয়। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আমরা যদি একটু খেয়াল করে দেখি, যে এইখানে আসলে এই যে আমাদের আ ডোমেইন হিসেবে যেটা দেওয়া আছে, এখানে কিন্তু একটা ঝামেলা আছে। কারণ ডোমেইন কত হবে? এই যে এখানে নিচের পার্টটা x এর যে কন্ডিশন যেটা আমরা এপ্লাই করি, ওই x এর যে ভ্যালুগুলা সেটা হচ্ছে আমাদের ডোমেইন হিসেবে আসে। তাহলে এইখানে তো আসলে আমরা যেটা বলব যে ভাইয়া 3x - 2 তাহলে এইটা তো আসলে ভাই আমাদের 0 হইতে পারে না। তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কি বলব অ্যাকচুয়ালি যে x is not equal to 2/3 অর্থাৎ x এর সকল মান হইতে পারে কিন্তু একমাত্র 2/3 এইটা আসলে হইতে পারবে না। সো দ্যাটস ওয়াই আমরা কি করব? আমরা হচ্ছে এই যে এখানে আসলে দেখেন তাহলে এই যে এখানে এটা কিন্তু আসলে ডোমেইন হিসেবে যে পার্টটা আছে এটা আসলে 2/3 হচ্ছে আমাদেরকে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে 2/3 হচ্ছে আমরা বানিয়ে দিতেছি। ওকে? 2/3 তাহলে এইটা আসলে 2/3 হবে। একটু কোয়েশ্চেনে মিস্টেক ছিল আরকি। আচ্ছা তাহলে এটা আমাদের গেল। তাহলে যখনই আমাদের একেক ফাংশন হবে না আমরা বুঝে যাব তখনই হচ্ছে এরকম ২ টা কেস বের করব যার জন্য দেখাবো যে আউটপুট আসলে ডিফারেন্ট আসছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি। সো এই কেসটা হচ্ছে আমাদের ইম্পোর্টেন্ট বিপরীত ফাংশন বের করার ক্ষেত্রে। সো দেখেন, কখনো যদি এমন কোনো কেস আমরা দেখতে পারি যে ফাংশন একই সাথে একেক ফাংশন এবং একই সাথে সার্বিক ফাংশনও। সো এই ২ টা যদি একসাথে হয়, একেক ফাংশন প্লাস সার্বিক ফাংশন, ওই জিনিস মানে ওই ফাংশনটাকে আমরা প্রতিসংখ্যা ফাংশন বলে থাকি কিংবা হচ্ছে বাইজেক্টিভ ফাংশন বলে থাকি। সো ইম্পোর্টেন্ট ব্যাপার হচ্ছে কোনো একটা ফাংশনকে যদি আমরা মানে ইনভার্স ফাংশন বের করতে চাই বা অনেক সময় কোয়েশ্চেনে বলা হবে যে এটার বিপরীত ফাংশনের অস্তিত্ব নির্ণয় পূর্বক বিপরীত ফাংশন বের করো। তাহলে ফার্স্টে আপনাকে বলতে হবে যেটার অস্তিত্ব আসলে বের করা যাবে কিনা বিপরীত ফাংশনটা। ওইটা বের করার প্রসেসটা আসলে কি? সেটা হচ্ছে আমাদের বাইজেক্টিভ ফাংশন কিনা সেটা বের করা। তাহলে একটা ফাংশন বিপরীত ফাংশন কিনা কখনো যদি আপনাকে যাচাই করতে বলে, আপনার হাতে অপশন কিন্তু ২ টা। মানে ২ টা বলতে একটা অপশনই তার পার্ট হচ্ছে ২ টা। ১ম পার্টে আপনাকে দেখাইতে হবে ফাংশনটা একেক কিনা এবং 2nd পার্টে দেখাইতে হবে ফাংশনটা সার্বিক কিনা। যদি ২ টাই হয়ে যায় তখন ফাংশনটাকে বাইজেক্টিভ ফাংশন বলা যাবে। তার মানে সেটার হচ্ছে বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন মানে এক্সিস্ট করবে। ব্যাপারটা এরকম খেয়াল করে দেখেন যে আমাদের ডান পাশে যেটা দেওয়া আছে তাহলে এই দেখেন এই যে একটার জন্য একটা, একটার জন্য একটা। এটা আমাদের ডোমেইনের পার্ট ছিল, এটা কোডোমেইনের পার্ট ছিল। অ্যান্ড কোডোমেইনের পার্টে যা, যা আছে তার প্রত্যেকটাই কিন্তু আবার রেঞ্জ হিসেবে আমাদের আসতেছে। তার মানে রেঞ্জ আর কোডোমেইন ২ টা সেম হয়ে গেছে। তাহলে এই কেসটাতে দেখেন আমাদের আসলে রেঞ্জ হিসেবে যা আসছে রেঞ্জ, তাহলে সেটা কিন্তু আসলে আমাদের কোডোমেইনের সমান হয়ে যাচ্ছে। আর রেঞ্জ ইকুয়াল যদি কোডোমেইন হয়ে যায় তখন ওই কেসটাকে আমরা কি বলব? তাহলে ওই কেসটাকে আমরা এখানে সার্বিক ফাংশন বলবো আরকি। ঠিক আছে? তাহলে এটা সার্বিক ফাংশন। আচ্ছা, আবার খেয়াল করেন একটার জন্য একটা, একটার জন্য একটা এরকম একটা ম্যাপিং হচ্ছে। তাহলে একই সাথে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? এই জিনিসটাকে হচ্ছে আমরা one, one ফাংশন কিংবা হচ্ছে একেক ফাংশন বলতে পারি। তাহলে ইনভার্স জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে জাস্ট উল্টিয়ে দেওয়া। তাইলে আমরা এখন ইনপুট হিসেবে এগুলা ইউজ করতেছিলাম। এগুলো একেকটা ভ্যালুর জন্য একেকটা ভ্যালু পাওয়া যাচ্ছিল এরকম করে। যখন আমি ইনভার্স করব তখন কি হবে? তখন এই সাইডের একেকটা ভ্যালুর জন্য আউটপুট হিসেবে আমরা এটাকে দিব। অর্থাৎ যেগুলা হচ্ছে আমাদের আগে আসলে ডোমেইন ছিল,
যেগুলো হচ্ছে রেঞ্জ ছিল এখন রেঞ্জগুলাই ডোমেইন হয়ে যাবে। আর ডোমেইন যেগুলা ছিল সেগুলাই হচ্ছে আমাদের রেঞ্জ হয়ে যাবে। তাহলে এই সেটটাই তখন হচ্ছে আবার আমাদের কোডোমেইন হয়ে যাবে আরকি। পুরাপুরি উল্টিয়ে যাবে। ঠিক আছে? সো এখন যদি মনে করেন যে এখানে একটা যদি হচ্ছে আবার এখানে খালি থাকতো, তখন উল্টা করতে গেলেও কিন্তু হইতো না। আবার এইখানে একটা যদি খালি থাকতো তাইলেও কিন্তু উল্টা করতে গেলেও হইতো না। ঠিক আছে? সো আমাদের ওই যে ফাংশন হওয়ার যে কন্ডিশন গুলা ছিল, আমরা যদি যতটুকু মনে করতে পারি যে আমাদের আ একজন হচ্ছে সন্তান এবং একজন হচ্ছে মা। ঠিক আছে? আপনি যদি এটাকে সন্তান হিসেবে চিন্তা করেন, এটা যদি মা হিসেবে চিন্তা করেন, এখানে এমন যদি একটা ভ্যালু থাকতো যে, যে সন্তানটা বা যে ভ্যালুটার রেসপেক্ট এ কোনো মা নেই, তখন ওই কেসটাকে কিন্তু আমরা আসলে ফাংশন বলতাম না। তাই না? অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুই হচ্ছে এখানে অংশগ্রহণ করতে হবে ইনপুট হিসেবে। প্রত্যেকটার জন্য ভ্যালিড একটা করে আউটপুট থাকতে হবে। ঠিক আছে? এবং একটা করেই থাকতে পারবে। এর বেশি কিন্তু থাকতে পারবে না। ঠিক আছে? আচ্ছা তাহলে এগুলাকে আমরা ইনভার্স ফাংশন বানাইতে পারি। তাহলে এখন খেয়াল করে দেখেন আমরা ঐরকম একটা জিনিস করতেছি যে প্রথমত খেয়াল করে দেখেন একটা ফাংশন আমাদের f of x দেওয়া আছে। সো সেই ফাংশনটার জন্য আমাদের হচ্ছে দেখেন এইটা দেওয়া। এটা থেকে আমরা কি বুঝতে পারবো ভাই? এটা থেকে আমরা বুঝতে পারবো যে এখানে a যেটা সেই a হচ্ছে ভাইয়া আমাদের আসলে ডোমেইন। a হচ্ছে আমাদের জন্য ডোমেইন। আর b যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এখানে কোডোমেইন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোডোমেইন। এটা হচ্ছে কোডোমেইন। আচ্ছা। তাহলে সেই A আর B এর পরিচয় কিন্তু আমাদের আসলে লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের A আর এইটা হচ্ছে আমাদের জন্য B। আচ্ছা দেখাইতে হবে যে f of x ফাংশনটি একটা একেক ফাংশন। তো আচ্ছা ওই যে আগের মতোই আমাদের একেক ফাংশনটা দেখাইতে হবে। চলেন তাহলে আমরা আরেকবার জিনিসটাকে একটু এক্সপ্লোর করে আসি। যাদের হচ্ছে মনে নাই তারা হচ্ছে আরেকবার জিনিসটা হচ্ছে জাস্ট চেক করেন। ঠিক আছে? আচ্ছা, একেক কিনা চেক করা। সো আমরা কিন্তু আগেই ২ টা দেখলাম যে কিভাবে একেক হ্যাঁ, ২ টা ৩ টা দেখলাম আরকি। সেম জিনিস আরেকবার জাস্ট আমাদের রিক্যাপ হয়ে যাচ্ছে আরকি। সো যেটা করব দেখেন যে আমাদের ফার্স্ট এ কি করতে হবে x1 আর x2 ২ টাকে আমরা ধরে নিব that it belongs to ডোমেইন। মানে ডোমেইন হচ্ছে এখন আমরা আপাতত A চিন্তা করতেছি। তাহলে বলব যে A সেটের মধ্যে বিলং করতেছে। এখন আমরা মনে, মনে চিন্তা করতেছি x1, x2 ২ টা ডিফারেন্ট ভ্যালু। এখন তার জন্য যদি এরকম হয়ে যায় যে f of x1 এর ভ্যালুটা সেটা হচ্ছে f of x2 ভ্যালুর সমান, তাহলে কি হবে? যে ২ টা ভিন্ন, ভিন্ন ভ্যালুর জন্য আউটপুটে যা পাচ্ছি তারা সমান। তাহলে এই কেসটার জন্য কিন্তু জিনিসটা আসলে একেক ফাংশন থাকতেছে না। তাহলে তখন যদি আমরা এটার মধ্যে ভ্যালুটা বসাই যে এই ফাংশনের মধ্যে, তখন জিনিসটা কি হবে আসলে? তাহলে 5x1 3 ডিভাইডেড বাই নিচে কি হচ্ছে? তাহলে এটা হচ্ছে 2x1 প্লাস হচ্ছে গিয়ে 1 ইকুয়াল টু ডান পাশে কি হবে? তাহলে এইটা হচ্ছে আমাদের 5x2 3 নিচে হয়ে যাচ্ছে এটা আমাদের 2x1 প্লাস হচ্ছে গিয়ে 1। তো এখন আমরা কি করব? আমরা হচ্ছে ওই জাস্ট আর গুণ করা স্টার্ট করব। তাহলে যদি আমরা গুণ করে দেই তাইলে হচ্ছে 10x1 এটা আসলে x2 হবে। তাহলে 10x1 x2 তারপরে হচ্ছে 5x1 6x2 তারপরে হচ্ছে -3 ইকুয়াল টু যদি আমরা এভাবে কাটাকাটি মানে একটু মাল্টিপ্লাই করে ফেলি তাহলে 10x1 x2 দেন হচ্ছে আমাদের কি আসবে? -6x1 তারপর হচ্ছে গিয়ে আমাদের 5x2 তারপর হচ্ছে গিয়ে -3 এখন বোথ সাইডে যদি আসলে আমরা একটু খেয়াল করে দেখি যে এখানে আসলে এই 10x1, 10x1, x2 এগুলো কিন্তু কাটাকাটি করা যাবে এবং -3 এর সাথে -3 ও কাটাকাটি করা যাবে। তাহলে ফাইনালি আমরা যদি হচ্ছে এই x1 এর পার্টটাকে এই x1 এর সাথে নিয়ে আসি, তাইলে টোটাল কি পাওয়া যাবে? তাহলে এখানে 11x1 পাওয়া যাবে এবং আমরা যদি এই x2 পার্টটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে টোটাল হচ্ছে আমাদের 11x2 পাওয়া যাবে। এবং ফাইনালি যদি আমরা 11 ক্যানসেল আউট করে ফেলি তাহলে x1 ইকুয়াল টু কিন্তু x2 হয়ে যাচ্ছে। তার মানে একমাত্র যখন x1 আর x2 অর্থাৎ ইনপুটের ২ টা ভ্যালু সেইম হবে। মানে ইনপুটের ২ টা ভ্যালু আসলে একই। ওই একটার জন্যই আসলে হচ্ছে আমাদের এই ২ টা জিনিস সেম হইছে। তাহলে ভিন্ন, ভিন্ন ধরে নিয়েছিলাম। ভিন্ন, ভিন্ন ধরছি কিন্তু আসলে দেখা গেছে তাদের ইনপুট সেইম। ঠিক আছে? তাহলে ভিন্ন, ভিন্ন ধরে নিয়েছি তা যদি এমন হইতো যে ফার্স্ট অফ অল X1, X2 আসলে ভিন্ন ধরে নিয়েছিলাম বাট তাদের আউটপুট যেটা সেটা সেইম। কিন্তু আউটপুট ২ টা মানে সেইম পাইলাম বাট ইনপুট সেম, সেম। তার মানে আসলে ইনপুট ভিন্ন, ভিন্ন। তার মানে আসলে ব্যাপারটা কি হইতো? ওই যে আগেরটার মতো দেখেন। যে আমরা হচ্ছে যদি হচ্ছে এরকম হইতো ভিন্ন, ভিন্ন ধরে নিয়ে আউটপুট সেম পাইছি। এক, এক হইতো না। এখানেও সেম। আমরা ভিন্ন, ভিন্ন ধরে নিয়ে আউটপুট যদি সেম পাইতাম তাহলে এক, এক হইতো না। বাট দেখা যাচ্ছে এটা কখন হবে? যখন কিনা x1 আর x2 ২ টা সেম হবে। তাহলে লাস্টে আমরা কি বলতেছি এখানে? লাস্টে আমরা বলতেছি সুতরাং জিনিসটা হচ্ছে আসলে ১, ১। ঠিক আছে? জিনিসটা হচ্ছে ১, ১। তো এই হচ্ছে ১ম টার অ্যান্সার। ঠিক আছে?
তাহলে আমরা যদি হচ্ছে এখন পরের ইয়াটা স্টার্ট করে দেই, পরের পার্টটা f ইনভার্স। আচ্ছা, তাহলে f ইনভার্স দেখেন আমাকে কিন্তু জাস্ট f ইনভার্স বের করতে বলেছে, কিন্তু f ইনভার্স আসলে এক্সিস্ট করে কিনা এটা কোনো চেকিং করতে বলে নাই। সো ওইটা যদি করতে বলতো তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা আবার একই সাথে সার্বিকটাও বের করতাম। তাহলে যদি সার্বিকও হইতো, তাহলে একই সাথে একই সাথে সার্বিক ২ টা একসাথে হইলে তখন আমরা বলতাম যে সুতরাং এইটার ইনভার্স বের করা যাবে। ঠিক আছে? দেখেন f ইনভার্স বের করি আমরা। তাহলে ফার্স্টে যেটা হচ্ছে আমরা, তাহলে এখানে আমরা বিপরীত বের করব। এটা হচ্ছে আমাদের বিপরীত। তাহলে বিপরীত বের করতে যেয়ে আমরা যেটা করব শুরুতে, তাহলে শুরুতে আমরা ধরে নিচ্ছি যে y ইকুয়াল টু ফাংশন f অফ x, এবং যেটার ভ্যালু কি দেওয়া আছে আমাদের এখানে, যে 5x মাইনাস 3 ডিভাইডেড বাই নিচে হচ্ছে আমাদের 2x প্লাস হচ্ছে গিয়ে 1। আচ্ছা, তো প্রথমে একটা কাজ করি আমরা। আমরা হচ্ছে এই প্রথম ২ টা জিনিস যদি একটু খেয়াল করে দেখি, f টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে সেটাকে লেখা যায় আসলে f ইনভার্স y। তাইলে যদি আমি কোনোভাবে আমি যদি x এর একটা ভ্যালু বের করতে পারি, তার মানে সেইটা কিন্তু আসলে একটা ইনভার্স ফাংশন হিসেবে চলে আসবে। তো ওই জিনিসটাই আমাদের টার্গেট আপাতত। তাহলে দেখেন এখান থেকে কি লেখা যাবে? তাহলে আমরা তো বের করেছিলাম এরকম যে y ইকুয়াল টু, তাহলে f অফ x মাইনাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস এর 1। মানে আমাদের টার্গেট জাস্ট y এর সাথে এটা কম্প্যারিজন করে কোনোভাবে x এর ভ্যালুটা বের করা। তাহলে সেই জন্য আমরা মূলত এটাকে আড়াআড়ি গুণ করে দিব। তাইলে হয়ে যাচ্ছে 2xy প্লাস হচ্ছে y ইকুয়াল টু এটা কি হচ্ছে 5x মাইনাস 3। x টাকে আপনি বাম পাশে নিয়ে আসেন, কারণ x বের করাটাই আমাদের অ্যাকচুয়াল টার্গেট। তাইলে হয়ে যাবে 2y মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস y মাইনাস 3। তাহলে এখান থেকে পরবর্তীতে দেখা যাবে যে x এর একটা ভ্যালু আসবে যে মাইনাস y মাইনাস 3 ডিভাইডেড বাই 2y মাইনাস 5। এখন আমরা যে ভাইয়া এই যে x এর একটা ভ্যালু বের করেছি, x মানে তো এইটা ছিল, f ইনভার্স y ছিল, তাই না? তাইলে আমরা এখানে বলতে পারি যে ভাই এটা আসলে f ইনভার্স y এর ভ্যালু, এবং সেই ভ্যালুটা হচ্ছে আসলে আমাদের মাইনাস y মাইনাস 3 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2y মাইনাস 5। তাহলে এইটা আসলে y এর ফাংশন, y এর ফাংশন। আমি তো চাচ্ছি f ইনভার্স বের করতে, বা বাই ডিফল্ট আমরা যেটা চিন্তা করব যে আসলে ফাংশনটা যেহেতু x এর, তাহলে শুধু আপনাকে f বলতে অনেক সময় খেয়াল করে দেখবেন যে এইটাকে শুধুমাত্র f ও বলে থাকা হয়। তাই না? তাহলে f ইনভার্স বলতেও আমরা বাই ডিফল্ট হচ্ছে f ইনভার্স x কেই ধরে নিব। মানে আপনি এভাবে রাখলেও সমস্যা নেই, বাট ভালো হচ্ছে যে এখান থেকে f ইনভার্স x বের করে দেওয়া। ঠিক আছে? তো সুতরাং আমরা লাস্টে কি বলব? যে f ইনভার্স x, অর্থাৎ যেখানে আগে y ছিল এটাকে আপনি রিপ্লেস করে দেন x দিয়ে। তাহলে হবে মাইনাস x, দেন হচ্ছে মাইনাস 3 নিচে হইতেছে আমাদের টুয়াইস এক্স মাইনাস হচ্ছে গিয়ে 5। তো এই হচ্ছে আমাদের জন্য তাহলে অ্যান্সার। ঠিক আছে? আরেকটা জিনিস বলে রাখি, আর এই যে ইনভার্স ফাংশনের আমরা যদি এখন ডোমেইন বের করতাম, তাহলে সেটা কি হয়ে যাইত আমাদের জন্য? ওই মেইন ফাংশনের রেঞ্জ হইতো। তাই না? আচ্ছা, ওকে। এবার যদি আমরা পরেরটা দেখি, সো দেখাইতে হবে একটা আসলে আমাদের শুরুতে একটা ফাংশন দেওয়া আছে, আমরা দেখতেই পাচ্ছি f অফ x, এবং সেখান থেকে দেখাইতে হবে f ইনভার্স x ইকুয়াল টু আসলে f ইনভার্স f অফ x, মানে অর্থাৎ ফাংশন যেটা আর এটার ইনভার্স ফাংশন যেটা, দুইটা এক্সাক্টলি সেম। চলেন শুরু করি তাহলে, দেখি কি হয়। যে y ইকুয়াল টু শুরুতে আমরা ওই ফাংশন ধরে নিচ্ছি f অফ x, তাই না? এবং যেটার ভ্যালু কি দেওয়া ছিল যে ভাই 2x প্লাস এর 7, নিচে আসলে এখানে 3x মাইনাস হচ্ছে 2। তো শুরুতে আমরা আসলে যেটা করি এই ২ টার সাথে আমি যদি x এর ভ্যালুটা বের করতে চাই তাহলে কি হবে? f টা যদি ওই পাশে চলে যায় তাহলে f ইনভার্স হয়ে যাবে, তাহলে f ইনভার্স y এরকম পাওয়া যাবে, তাই না? আচ্ছা, তো তাই যদি পাওয়া যায় তাহলে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে পরের স্টেপ স্টার্ট করি। অর্থাৎ আমরা যদি কোনোভাবে একটা x এর ভ্যালু বের করতে পারি, তাহলে সেটাই আসলে আমাদের পরবর্তীতে কি হবে? ইনভার্সের জিনিসটা দিবে, তাই না? তাহলে এটার সাথে এটা কম্পারিজন করি আমরা। তাইলে এখানে y ইকুয়াল টু হচ্ছে আমাদের twice x প্লাস এর 7, নিচে হচ্ছে thrice x মাইনাস 2। তাহলে যদি আমরা একটু আড়াআড়ি গুণ করে দেই তাহলে কি হবে? তাহলে 3xy মাইনাস 2y দ্যাট ইজ ইকুয়াল টু twice x প্লাস হচ্ছে 7। তো x গুলাকে একপাশে নিয়ে আসি আগের স্টাইলেই, জিনিসটা একদম সেম। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? twice y প্লাস হচ্ছে 7।
তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে x ইকুয়াল টু হচ্ছে 2y প্লাস 7, নিচে কি হচ্ছে 3y মাইনাস 2। তাহলে আমরা আসলে কি বলতাম যে ভাই যদি হচ্ছে আমাদের আসলে x চলে আসে, x আসা মানে কি? সেটা কিন্তু f ইনভার্স y। তাহলে একটা কাজ করেন, আপনি x এর রিপ্লেসমেন্টে f ইনভার্স y যেটা আছে সেটা বসিয়ে দেন। তাহলে f ইনভার্স y, তাহলে জাস্ট যেখানে x ছিল f ইনভার্স y বসাইছি এবং সেটার ভ্যালু কত আসতেছে আমাদের? তাহলে এটা হচ্ছে 2y দেন হচ্ছে প্লাস 7, নিচে আসতেছে হচ্ছে 3y মাইনাস 2। তো লাস্টে কি করতে হবে? আমাদেরকে x দিয়ে রিপ্লেস করতে হবে। So f inverse x, and that will be equal to here twice x plus 7, নিচে thrice x minus 2। তাহলে এই জিনিসটাই কি অ্যাকচুয়ালি আমাদের f of x ছিল না? মানে এক্সাক্টলি মিলে যাচ্ছে। তাহলে সুতরাং এই জিনিসটাকে আমরা আবার কি বলতে পারি? ইকুয়াল টু f of x, এবং এটাই কিন্তু আমাদেরকে আসলে দেখাইতে বলা হয়েছিল। তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য দেখানো হলো। একদম সিম্পল। জাস্ট ইনভার্স বের করব, সেটা মেইন ফাংশনটার সমান। ঠিক আছে? আচ্ছা। এবার আমরা একটা ইম্পোর্টেন্ট পার্টে যাব। সেই পার্টটা আসলে কি? সেই পার্টটা হচ্ছে আমাদের ডোমেইন রেঞ্জের পার্ট। এবং ডোমেইন রেঞ্জের পার্ট কিন্তু বলা যায় খুবই ইম্পোর্টেন্ট। সো আমি যদি খুবই একদম সিম্পল বা শর্ট ওয়েতে বলি, সো ডোমেইন কোনগুলা? একটা ফাংশন দেখতে পাচ্ছি x এর ফাংশন। তাহলে এই x এর যে ফাংশনটা আছে সেখানে আমি আসলে x এর যতগুলা পসিবল ভ্যালু বসাইতে পারি তার যে সেটটা, সহজ কথায় x এর যে ভ্যালুগুলা ওগুলাকেই আমরা আসলে ডোমেইন বলে থাকি। আর x এর ভ্যালু বসানোর পর আউটপুট হিসেবে y এর যে ভ্যালুগুলো আমরা পেয়ে থাকি, আমরা কিন্তু নরমালি ধরি যে y ইকুয়াল টু f of x, তাই না? মানে পুরো ফাংশনটার ভ্যালুকে y চিন্তা করি। তাহলে y এর যে ভ্যালুগুলো আমরা পাবো, ওই ভ্যালুগুলাকে হচ্ছে আমরা আসলে রেঞ্জ বলে থাকি। ঠিক আছে? তাহলে সহজ কথায় এটা শর্টকাটে আমরা এখানে একটু লিখে রাখি। তাহলে ডোমেইন গুলো আসলে কি হবে? x এর ভ্যালুগুলার সেট। আর রেঞ্জ গুলো আসলে কি হবে? y এর যে ভ্যালুগুলা তার সেট। সহজ ভাষায়, ঠিক আছে? তো আমরা যেটা করেছি এখানে দেখেন আপনাদের আসলে অনেকগুলা বক্স দিয়ে দেওয়া হইছে। এই বক্স থেকে আপনাদের আসলে সব যে একদম ধরে মুখস্থ রাখতে হবে এরকম না। মানে জিনিসগুলা বের করতে পারার প্রসেসটা মনে রাখাটা বেশি ইম্পোর্টেন্ট। জিনিসটা বোঝাটা বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তাহলে আপনি জাস্ট এমনি একটু চিন্তা করে দেখবেন যে আপনার কাছে বিশাল একটা ফাংশন দেওয়া আছে। তাহলে এই ফাংশনটা যদি আপনি চিন্তা করেন যে এই ফাংশনটার মধ্যে আপনি আসলে x এর কোন ভ্যালু বসাইতে পারেন, বা এমন কি কোনো ভ্যালু আছে যেটা বসাইলে এখানে অসংজ্ঞায়িত বা ইনভ্যালিড ভ্যালু চলে আসবে? সো আপনি যেকোনো ভ্যালু এখানে বসাতে পারবেন। এইজন্য ডোমেইন কি হবে? এখানে R হবে। তাই না? এখানে চিন্তা করেন যেকোনো ভ্যালু বসাতে পারবেন। ডোমেইন কি হবে? R হবে। এখানে আপনি যেকোনো ভ্যালুই বসান না কেন, আসলে ভ্যালু তো কনস্ট্যান্ট। কোনো সমস্যা নেই। তাই না? এটার ডোমেইন কি হবে? R হবে। এখানে যেকোনো ভ্যালু বসাইলে কিন্তু হবে না। একটা কেস খেয়াল করেন যে নিচে যেটা থাকে আমরা কিন্তু জানি যে আসলে সামথিং বাই 0 হওয়া যাবে না। আপনি x এর যেকোনো ভ্যালু বসান কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনোভাবে নিচের ভ্যালুটা 0 চলে আসে তাইলে ঝামেলা আছে। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করে থাকি যে ax প্লাস এর b তে ইস নট ইকুয়াল টু 0 এরকম ধরে নিই। তাহলে ফাইনালি সেখান থেকে x ইকুয়াল টু কি চলে আসে? মাইনাস b ডিভাইডেড বাই a। অর্থাৎ x এর একমাত্র এই ভ্যালুটা ছাড়া আপনি যেকোনো ভ্যালু কি করতে পারবেন? বসাইতে পারবেন। তাহলে ফাইনালি কি বলবো আমরা? তাহলে ডোমেইন হিসেবে বলব যে r b ডিভাইডেড বাই a। অর্থাৎ এই ভ্যালুটা ছাড়া আপনি আসলে যেকোনো ভ্যালুই বসাইতে পারবেন। তো এগুলা ছিল ডোমেইনের কেস। তাহলে এইবার ডোমেইনের কেসগুলো একেকটার জন্য আমি y এর কি ভ্যালু আসলে পাবো? তাহলে যে ভ্যালুগুলা পাবো ওইগুলা হচ্ছে রেঞ্জে আসবে। যেমন এইটার কেসটাই খেয়াল করেন যে আমি এই যে ভ্যালুগুলা বসাবো, দেখেন আমরা কিন্তু হচ্ছে এটাকে অনেকগুলা প্রসেসে বের করতে পারি। ফর এক্সাম্পল দেখেন আপনি যে ভ্যালুই বসান না কেন এই ফাংশনটাতে, এইখানে তো আসলে আমরা f of x equal to c বলি, আবার f of x equal to y বলি, তাই না? তাইলে এইখানে এটা আসলে y এর একটা ফাংশন দেওয়া আছে। আমি x এর যে ভ্যালুই বসাই না কেন সবসময় y এর ভ্যালু c থাকবে। তাহলে x এর কোনো ভ্যালু বসাইতে আমার কোনো সমস্যা নাই এখানে। দ্যাটস ওয়াই এটার কি হইছে? ডোমেইন হচ্ছে r হইছে। বাট আমি যাই বসাচ্ছি না কেন y এর ভ্যালু ফিক্সড c। তাহলে y এর যে ভ্যালুটা পাই সেটাকে কি বলা হবে? তার সেটকে আমাদের হচ্ছে গিয়ে এখানে রেঞ্জ বলা হবে।
ঠিক আছে? সিমিলার স্টাইলে যে বিশাল, বিশাল জিনিস দেওয়া আছে, বাট এত বিশাল জিনিস আপনাকে আসলে মনে রাখতে হবে না। এটা জাস্ট একটা বক্স করে দেওয়া আছে, বাট এটা বের করার একটা প্রসেস আছে। সেই প্রসেসটা আমরা সামনে আরকি দেখব। যেমন আপনি এটা দেখে চিন্তা করতে পারেন যে আপনি নরমালি যদি x এর উপরে কোনো বিজোড় পাওয়ার-টাওয়ার থাকে কোনো সমস্যা নাই। তাহলে কি করবেন আপনি? আপনি যাই বসান না কেন, এখানে জোড় বিজোড় সব টাইপের যেকোনো কিছুই আসতে পারে। দ্যাটস ওয়াই তখন রেঞ্জটা কি হবে? R হবে। বাট যদি এখানে x এর উপর শুধুমাত্র জোড় পাওয়ার থাকে, মনে করেন x এর উপর পাওয়ার হচ্ছে ২ আছে। তাহলে আপনি x এর মধ্যে যত নেগেটিভ নাম্বারও বসান না কেন, এই পার্টটা কিন্তু সবসময় পজিটিভই থাকবে। তার সাথে b প্লাস আছে। একটা কেস যখন আপনি x এর ভ্যালু 0 বসাবেন তখন b আসবে মিনিমাম। এরপর x এর ভ্যালু যত আস্তে, আস্তে বাড়াইতে থাকবেন, এই পুরা জিনিসটার ভ্যালু কি হবে? আস্তে, আস্তে বাড়তে থাকবে। তাহলে মিনিমাম b পাওয়া যাবে, মেক্সিমাম কিন্তু অনেক বড় পাওয়া যাবে। তো এগুলা বের করার প্রসেস আছে। আমরা সামনে আস্তে, আস্তে এগুলা নিয়ে আরকি দেখব। ঠিক আছে? পরীক্ষার মধ্যে সবথেকে বেশি আসে কোনটা? পরীক্ষার মধ্যে সবথেকে বেশি আসে হচ্ছে এই যে এইটা। মানে আমরা একটু আগেই স্টার দিয়ে দেই। ঠিক আছে? এটা অনেক বেশি পরিমাণ পরীক্ষার মধ্যে আসবে। পরীক্ষার মধ্যে অনেক বেশি পরিমাণে আসে যে এইগুলা বেশি আসে। ঠিক আছে? যে এগুলা সেম টাইপের সবগুলাই। তারপরে পরীক্ষার মধ্যে দেখবেন হচ্ছে গিয়ে এটা অনেক বেশি আসে, এটা অনেক বেশি আসে। আর এই যে এই ২ টা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট আরকি। ঠিক আছে? এগুলো অনেক সময় 1 বাই আকারেও থাকে। যেমন এই যে এখানে 1 বাই আকারে দিছে। বাট এত ঝামেলার দরকার নেই। এই সবগুলা একটা প্রসেসেই করা যায়। আর এই জিনিসটা কিন্তু আমাদের আরেকটা ইম্পোর্টেন্ট ব্যাপার। ঠিক আছে? লগের ব্যাপার-স্যাপার। ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করেন আমাদের মেইন আইডিয়াটা কি যে আমাদের হরে যেটা থাকবে সামথিং বাই 0 হইতে পারবে না। তাহলে x এ যে ভ্যালুটা আছে খেয়াল করে দেখেন। এটা যদি নট ইকুয়াল টু 0 হইতে হয় অর্থাৎ মানে হরের যে পার্টটা, তাই না? নট ইকুয়াল টু 0 হইতে হয়। তার মানে আমরা কি বলব? যে এখানে x is not equal to -d divided by c. সো এই ব্যাপারটা কিন্তু হচ্ছে আরকি আমরা এখানে বলতে পারি, তাই না? আচ্ছা। তাইলে দেখেন এই যে x এর ভ্যালু একমাত্র এটা হইতে পারবে না। তাহলে যেকোনো রিয়েল নাম্বার হইতে পারবে। একমাত্র যে ভ্যালুটা হইতে পারবে না সেটা বাদ দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে তাহলে হচ্ছে রেঞ্জ কিভাবে বের করব? দেখি মনে আছে? যে ডোমেইনটা আসলে ছিল হচ্ছে x এর ভ্যালুগুলা আর রেঞ্জ কি ছিল? সেটা ছিল হচ্ছে y এর ভ্যালুগুলা। তাহলে এখন আমরা হচ্ছে যেটা করব যে এই জিনিসটা ইকুয়াল টু y ধরে নিব। এই পুরা জিনিস থেকে y এর উপর যে একটা কন্ডিশন এপ্লাই করে নতুন করে x ইকুয়াল টু y দিয়ে এই পাশে একটা ফাংশন বের করব। এখন নিচে তো y এর ভ্যালু 0 এই পার্টটা 0 হইতে পারবে না। তখন ওইখান থেকে y এর একটা কন্ডিশন আসবে। সেটাই কি হয়ে যাবে? রেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? বা আমরা এই যেভাবে চিন্তা করতে পারি যে ভাইয়া এটা আসলে এটাকে আমরা ওই যে উল্টাইলাম, ঠিক আছে? এটাকে উল্টাইলাম, ইনভার্স করলাম। তাহলে ইনভার্সে যেটা হচ্ছে ডোমেইন সেটা কি হবে? মেইন ফাংশনের জন্য রেঞ্জ হবে। বা আমি যেটার কথা বলতেছিলাম একটু আগে আপনাকে এই যে এরকম যে x দিয়ে যে ভ্যালুটা আমরা লাস্টে বের করেছি, এখন এইটার জন্য যে নিচে একটা কন্ডিশন এপ্লাই করব না? যে এটা তো ভাই 0 হতে পারবে না। তার মানে y is not equal to 2/3. তাহলে এই যে y এর যে কন্ডিশনটা সেইটাই কি হবে আমাদের জন্য রেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? তো ওই ব্যাপারটাই আরকি এটা আমরা সামনে আরকি করে দেখব। বাকি যতগুলা দেখতে পাচ্ছেন সবগুলাই সেম প্রসেস এপ্লাই করতে হবে। এরপর দেখেন রুট, রুট ওভার নিয়ে যত কন্ডিশন আমরা দেখি সবগুলার জন্যই একটা ব্যাপার। সেটা হচ্ছে যে রুটের ভিতরে যা থাকে এই যে ax প্লাস এর v তাহলে এটা কি হইতে হবে? অবভিয়াসলি পজিটিভ হইতে হবে। নেগেটিভ হওয়া যাবে না। তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক আছে? গ্রেটার দ্যান ইকুয়াল টু মানে বড় হইতে হবে অথবা হচ্ছে আ 0 সমান হইলেও সমস্যা নাই। তাহলে এখান থেকে x এর উপর একটা কন্ডিশন দিয়ে বের করি গ্রেটার দ্যান ইকুয়াল টু -b/a আসবে। তাহলে -b/a এটা সমান হইতে পারে এর থেকে বড় একদম সেটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত হচ্ছে আরকি আমাদের যেতে পারে সমস্যা নাই। এখন তার জন্য আউটপুট হিসেবে আমরা কি পাবো? তাহলে সেটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি দেখেন যে আপনি এখানে এমন একটা কেস হতে পারে যে যখন পুরা জিনিসটা ভ্যালু 0 তাহলে তখন তো 0 থেকে শুরু হবে এবং x এর ভ্যালু যত পজিটিভ যত বড় বানাইতে থাকবো, জিনিসটা কিন্তু মান পুরোটা তত বাড়তেই থাকবে। তাহলে সেটা পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যাবে। ঠিক আছে? এখন এইটার সাথে মেইন ডিফারেন্সটা কি আসলে এইটার? ২ টাই কিন্তু রুট ওভার। এটা উপরে আছে, এটা নিচে আছে। নিচে থাকলে যেটা হয় যে দেখেন রুটের ভিতরে আমরা নরমালি বলি যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হইতে হবে। বাট যখন নিচে থাকবে গ্রেটার দ্যান যদি ইকুয়াল টু হয়ে যায়, ইকুয়াল টু হলে সামথিং বাই 0 চলে আসবে। ওই সামথিং বাই 0 র যে কেসটা, সামথিং বাই 0 হলে জিনিসটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমরা বলব যে এটা কিন্তু আসলে গ্রেটার দ্যান 0 এক্সাক্টলি এটাই হইতে হবে। বুঝছেন? তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু হওয়া যাবে না।
ওই আগের কেসগুলাই, ঠিক আছে? আর পরের যে ২ টা, এই ২ টা কিন্তু আসলে ইম্পোর্টেন্ট। এই ২ টা হচ্ছে আমাদের একটু আরকি দেখতে হবে। ২ টা থেকে মানে ২ টাই হচ্ছে আরকি ইম্পোর্টেন্ট। আমি একটা করাচ্ছি মনে করেন এখানে। সাপোজ আমি যদি নিচেরটাই করি, দেখেন এখানে ফাংশনের ভিতরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রুট ওভার এটা হচ্ছে a স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার। একটা ফাংশন এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন খেয়াল করেন যে রুটের ভিতরে যেটা থাকবে আমাদের সবসময় কন্ডিশন কি থাকবে? যে এই জিনিসটা কি হইতে হবে অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হইতে হবে। তাই না? সামথিং বাই 0 বলতে তো কিছু এখানে নাই। তাহলে আমি যদি একটু গুণ করে দেই মাইনাস দিয়ে তাহলে x স্কয়ার মাইনাস a স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলবো? একবার বলবো x প্লাস এর a, একবার বলবো x মাইনাস a গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এরকম একটা পার্ট হচ্ছে আরকি আমরা পাবো। তাহলে এরকম পার্ট যদি আমরা পাই, ওই যে আবারও আমাদের একটা সেই সংখ্যা রেখাটা বের করব। সংখ্যা রেখা বের করার পরে আমরা দেখব যে কোন রেঞ্জটা এটাকে আসলে স্যাটিসফাই করতেছে। তাহলে প্রথমত মনে, মনে যেটা করি এইটাকে একবার আমরা 0 ধরি। তাহলে x ইকুয়াল টু কি আসবে? এখানে একটা a আসবে। ঠিক আছে? গ্রেটার দ্যান ইকুয়াল টু বলছে এইজন্য এটাকে আমরা ভরাট করে দিলাম। ঠিক আছে? আবার এটাকে মনে, মনে 0 ধরলে x ইকুয়াল টু কি আসবে? মাইনাস a আসবে। তাহলে এটাকে আমরা কি করে দিলাম? ভরাট করে দিলাম এখানে। ঠিক আছে? আর বাম পাশে এটা ছিল মাইনাস ইনফিনিটি, ডান পাশে এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। এবার খেয়াল করেন, এই ২ টা ৩ টা পার্টের মধ্যে কোন পার্টের ভ্যালুগুলা ওইটাকে স্যাটিসফাই করে সেই জিনিসটা আমাদের টার্গেট। তাহলে আপনি একটু এখানে যদি ভালোমতো খেয়াল করে দেখেন যে সাপোজ আপনি এটা থেকে ছোট একটা ভ্যালু নেন। ঠিক আছে? সাপোজ আপনি ছোট যেকোনো র‍্যান্ডম ধরে নেন। সাপোজ -১০০ বিশাল একটা ছোট মান ধরছেন। সেটা বসালে কি হবে? অনেক বড় একটা যদি আপনি অনেক বেশি যদি ছোট নেগেটিভ ভ্যালু বসান, এটাও নেগেটিভ হবে, এটাও নেগেটিভ হবে। ২ টা নেগেটিভ জিনিসের গুণফল কিন্তু সেটা পজিটিভ হয়ে যায়। তার মানে এটা তখন হবে না। আর একটা পার্ট না হইলে পরের পার্ট হয়, পরের পার্ট হয় না। যে জিনিসটা আমরা কি বলে থাকি? জাম্প রুল বলে থাকি, তাই না? তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাপার। এবং আপনি যখন এই যে আ এইটা করতে যাবেন, তখন ওইটা কি হবে? এটা আসলে গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে। তখন দেখা যাবে ২ টা নেগেটিভের গুণফল পজিটিভ হবে, এই রেঞ্জটা হবে, এই রেঞ্জটা হবে না, আবার এই রেঞ্জটা হবে। এখানে খেয়াল করেন যে ২ টার মাঝামাঝি সাপোজ 0 আছে, তাহলে এইটা কি হবে? প্লাসে মাইনাসে ২ টা প্লাস মাইনাসের গুণফল নেগেটিভ হবে। তার মানে এই রেঞ্জটা কিন্তু এটাকে স্যাটিসফাই করবে। এই রেঞ্জের যেকোনো ভ্যালু। সিমিলার ভাবে এই রেঞ্জ যখন যাবেন, অনেক বিশাল পজিটিভ ভ্যালু বসাইলে এটাও পজিটিভ আসবে। x এর জায়গায় যদি বসাই আমরা, পজিটিভের গুণফল পজিটিভ হবে। তার মানে সেটা কিন্তু স্যাটিসফাই করবে না। সো সুতরাং x এর উপরে আমাদের যে কন্ডিশনটা আসবে সেটা আসলে কি? লেস দ্যান ইকুয়াল টু যেহেতু বলছে মাইনাস a সহ এখানে প্লাস a পর্যন্ত, এই পর্যন্ত নিতে হবে। তাহলে এইটা কিন্তু আমাদের ডোমেইন পার্টের মধ্যে আসতেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ডোমেইন হিসেবে আসতেছে। ঠিক আছে? এই যে এটা আমাদের ডোমেইন দেওয়া আছে। ওকে? আচ্ছা, এটা তো ডোমেইন মানে x এর উপর কন্ডিশনটা বের করলাম। এখন এইটার জন্য y এর যে ভ্যালু গুলা আসে সেটাকে আমরা বলে থাকি রেঞ্জ। তাহলে এই ২ টার মধ্যেই যে ভ্যালু গুলা আছে এর মধ্যে খেয়াল করে দেখেন তো কার জন্য এখানে কি আসবে? আমি যদি সাপোজ x এর ভ্যালু এক্সাক্টলি এখানে সাপোজ যদি a বা মাইনাস a বসাই, তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার ওই কেসটাই কিন্তু একটা ভ্যালু আসবে হচ্ছে 0। আমরা কিন্তু জানি রুটের ভিতর থেকে কখনোই নেগেটিভ ভ্যালু বের হয় না। তাহলে আমি x এর জায়গায় a বা মাইনাস a বসাইলে তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার ওই কেসটাতে শুধু এই পুরা জিনিসটার ভ্যালু 0 হবে। তাহলে তখন আমাদের এইখানে কিন্তু 0 একটা ভ্যালু আসবে। আর আপনি যদি এই জায়গায় আবার 0 বসান, তাহলে a স্কয়ার মাইনাস 0 রুট ওভার a স্কয়ার যেটা আসলে a হয়ে যাবে। তখন আউটপুটে কিন্তু 0 থেকে a পর্যন্ত এরকম একটা আমাদের রেঞ্জ হিসেবে পাওয়া যাবে। ঠিক আছে? উপরেরটাও কিন্তু এক্সাক্টলি সেইম অ্যাপ্রোচ। ঠিক আছে? সো এখানে আপনি x এর ভ্যালু যত বাড়াইতে থাকবেন, এই পুরো জিনিসটার ভ্যালু তত বড় হইতে থাকবে। সো এইজন্য এটা কিন্তু মাইনাস ইনফিনিটি পর্যন্ত হবে। তো আপনারা হচ্ছে এই ২ টা জিনিস, ঠিক আছে? এটা একটু ভালোমতো আপনাদেরকে বাসায় ভালোমতো এটা নিয়ে এনালাইসিস করতে হবে। পরীক্ষার মধ্যে কিন্তু এই ২ টা থেকে অনেক বেশি আসে। ঠিক আছে? আচ্ছা। ওই সিমিলার অ্যাপ্রোচ এটা আপনার আসলে এক্সট্রা করে দেখার দরকার নাই। কারণ এইগুলা যে অ্যাপ্রোচ এ করেন, এই যে এখানে যেটা বললাম, ঠিক আছে? এই সেম অ্যাপ্রোচ এ এই সবগুলাই বের করা যায়। এখন এক্সট্রা আরেকটা বলি এখানে লগ এর যে ব্যাপারটা দেখেন। তো আপনাকে যখন দেওয়া থাকবে যে ফাংশন f of x যেটাকে আমরা আসলে y ধরে নিচ্ছি আরকি, সেটা হচ্ছে কত হবে? লগ মনে করেন এরকম দেওয়া আছে এটা a এটা হচ্ছে x। দেখেন
সো এখানে আমাদের যে সবসময় বেইজে যে a দেওয়া থাকবে এরকম কথা নাই। এমন হইতে পারে যে উপরেও x এর চলক ফাংশন দেওয়া আছে, নিচেও একটা x রিলেটেড কিছু দেওয়া আছে। সো তখন আমরা কি করব? লগের কিছু প্রপার্টিজ ছিল, তার মধ্যে কিছু প্রপার্টিজ এরকমও ছিল দেখেন। এটা কিছু বৈশিষ্ট্য আছে। যে উপরে যে x দেওয়া, এই দেখেন সাইডে কিন্তু আমাদের এখানে দেওয়া আছে অলরেডি, ঠিক আছে? দেখেন, আমাদের নিচে যে a দেওয়া থাকে, সেই a টা কিন্তু আমাদের কি হইতে হবে? অলওয়েজ 0 থেকে বড় হইতে হবে। মানে পজিটিভ হইতে পারবে। পজিটিভ হইতে, হইতে আপনি কিন্তু আসলে কখনো লগের নিচে কোনো বেস 1 দেখেন নাই। এটা আমি সিউর। তার মানে কখনো কিন্তু a এর ভ্যালু 1 হওয়া যাবে না। তাহলে এটা পজিটিভ হইতে হবে, 1 হওয়া যাবে না। নেক্সট, এই যে উপরে যে x টা আছে, তাহলে সেটা কিন্তু সবসময় পজিটিভ হইতে হয়। আপনি লগের পরে কখনোই আই গেস নেগেটিভ কোনো সংখ্যা দেখেন নাই। তার মানে লগের পরে পজিটিভ হইতে হবে, বেইজে পজিটিভ তো হবেই কিন্তু সেটা আবার 1 ও হওয়া যাবে না। সো অনেক কেসেই দেখা যাবে যে আসলে এই ২ টার কম্বিনেশন অ্যাডমিশনে যেটা হয় আরকি, এই ২ টা কম্বিনেশন মিলে হচ্ছে আরকি আমাদের ডোমেইন বের করতে হয়। ঠিক আছে? এই ২ টা হচ্ছে আমাদের ডোমেইনের জন্য ইউজ করা লাগবে পরবর্তীতে। ঠিক আছে? আবার যখন রেঞ্জ বের করব, তো মেক্সিমাম কেসে দেখা যাবে, মেক্সিমাম কেস যেটা দেখবেন সেটা হচ্ছে যে এরকম যখন লগ এর ফাংশন দেওয়া থাকবে, তাহলে সেখানে রেঞ্জ হিসেবে আপনার ডিরেক্ট আর আসবে। ঠিক আছে? এইটা হচ্ছে আরকি আমাদের ব্যাপার। তাহলে দেখেন লগের কেসে কিন্তু আমাদের এই যে এখানে হচ্ছে আর দেওয়া আছে। তাই না? লগের কেসে এখানে আর দেওয়া আছে। আর এই যে এখানে যেহেতু শুধুমাত্র এক্স এর উপর কন্ডিশন এপ্লাই করার কথা বলতেছিলাম ডোমেইন এর ক্ষেত্রে, এ তো এখন কনস্ট্যান্ট এখানে। তাহলে যখন এক্স আছে, তাহলে এক্স তো জাস্ট পজিটিভ হলেই হয়ে যায়। তাহলে জাস্ট 0 থেকে বড় হইলেই হবে। ঠিক আছে? ইনফিনিটির আগ পর্যন্ত। বাট কখনো, কখনো যদি দেখেন যে নিচে এইখানেও হচ্ছে আপনার x এর উপর একটা কন্ডিশন আছে। সাপোজ এখানে 2x - 1 দেওয়া আছে, নিচে হচ্ছে x স্কয়ার প্লাস 1 দেওয়া আছে। তখন ২ টা মিলে কন্ডিশন একসাথে মিক্স করে দেন কমন একটা পার্ট নিয়ে ডোমেইন বের করতে হবে যেন উপরে নিচে ২ টাকেই স্যাটিসফাই করে। ঠিক আছে? যেটা আসলে অ্যাডমিশনে আসে। আচ্ছা। এরপর সাইন। সো সাইনের জিনিসপত্রগুলোও আমরা মোটামুটি একটু মনে রাখার চেষ্টা করব এবং এগুলো যেন আপনার বিপরীত ত্রিকোণমিতির যে ফাংশন আছে সেখানেও কিন্তু এগুলো মোটামুটি আপনারা আরকি ভালোভাবে দেখবেন এবং কি আপনারা যখন সপ্তম অধ্যায় পড়েছেন, ওই সপ্তম অধ্যায়ের ক্লাসে কিন্তু এই জিনিসগুলো আসলে আছে। যেমন sin x যে ফাংশনটা আছে এটার ডোমেইন কি হবে? তাহলে x এর উপর কন্ডিশন এপ্লাই করতে হবে। আপনি দেখেন sin ৯০° ১৮০° ২৭০° ৪০০, ৫০০, ৬০০ যেকোনো অ্যাঙ্গেল আপনি বের করতে পারেন। তার মানে x এর যেকোনো রিয়েল নাম্বারের জন্যই আপনি এই পুরা ত্রিকোণমিতিক একটা ভ্যালু বের করতে পারেন। এটা হচ্ছে ডোমেইন। ঠিক আছে? sin x এর পর দেখেন আপনি যেকোনো ভ্যালু এখানে বসাতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এখন দেখেন tan এর ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে tan 90, সো tan 90 কি হয়ে যায়? tan 90 কিন্তু আসলে অসংজ্ঞায়িত হয়ে যায়, তাই না? তাহলে এটা হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে যেহেতু tan 90 হচ্ছে একটা অসংজ্ঞায়িত ভ্যালু, তার মানে যে ভ্যালুটার জন্য অসংজ্ঞায়িত হয়, ওই ভ্যালুটা তো আর নেওয়া যাবে না। শুধু 90 না, আপনি যদি হচ্ছে গিয়ে এই 90 বলেন বা হচ্ছে ২৭০ বলেন, অর্থাৎ সহজ কথায় যে twice n প্লাস এর 1 ইনটু 90° বলেন বা ওইটাকে আমরা হচ্ছে গিয়ে রেডিয়ানে π/2 এরকম বলি। সো তার মানে দেখেন যখন আমি n এর ভ্যালু 0 বসাবো তখন π/2 মানে 90, যেখানে n belongs to 0 আমরা লিখে দিতে পারি। পূর্ণ সংখ্যা। n এর ভ্যালু যদি 1 বসান তাহলে 3π/2 মানে ২৭০। n এর ভ্যালু যদি হচ্ছে গিয়ে আপনি 2 বসান তাহলে এটা হচ্ছে কত হবে? 5π/2 আবার ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের মাঝখানে ৯০° তে আসবে। সো এই কেসগুলাতে তখন দেখবেন যে আমাদের tan এর ভ্যালু কি হয়ে যাচ্ছে? অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তার মানে আপনার ডোমেইনের যে ভ্যালুগুলা, x এর যে ভ্যালুগুলা আপনি যেকোনো রিয়েল নাম্বার বসান ভাই, কোনো সমস্যা নাই। শুধু মনে রাখতে হবে আপনি কিন্তু এই যে বিজোড় যে 90 গুলা আছে, ঠিক আছে? বিজোড় যে 90 গুলা আছে, এই 90 গুলা কিন্তু আপনাকে বসানো যাবে না। ঠিক আছে? শুধুমাত্র বিজোড় 90 যেটা আছে সেগুলা হচ্ছে আপনি বসাইতে পারবেন না। ওকে? আর আরেকটা জিনিস হচ্ছে যে আসলে tan এর মধ্যে যদি আপনি ভ্যালু গুলা বসান, তার জন্য আসলে আপনি কি আউটপুট পাবেন। ঠিক আছে? এখন tan এর ক্ষেত্রে যদি আপনি খেয়াল করে দেখেন, আচ্ছা আমরা sin থেকে আসি। sin এর ক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন, পাওয়ার যদি বিজোড় হয়, আমরা জানি sin এর ক্ষেত্রে অলওয়েজ শুরু হয় -1 থেকে +1 পর্যন্ত। এই রেঞ্জের বাইরে কিন্তু আসলে সাইন এর কোনো ভ্যালু নেই। মেক্সিমাম +1, মিনিমাম -1। বাট যদি সাপোজ সাইন স্কয়ার দিয়ে দেন, তখন কিন্তু কোনো নেগেটিভ ভ্যালু পাবেন না আউটপুটে। সো তখন এই যে -1 যেটা সেটা কিন্তু আর থাকবে না। সো এই ক্ষেত্রে যদি আপনি গ্রাফটা চিন্তা করেন, গ্রাফটা কেমন হয়ে যায়?
সো গ্রাফটা দেখা যায় যে উপরে যাবে, নিচে আসবে এরকম। তাই না? এরকম হয়। প্লাসেরও আছে, মাইনাসেরও আছে। বাট যখন আপনি এটার উপর একটা স্কোয়ার দিয়ে দেন, তখন কি হয়? দেখেন এই যে প্লাসের টুক আসছে, মাইনাসের পার্টটা ওই যে স্কোয়ার করার কারণে কি হয়? উপর দিয়েই চলে আসে। তখন নেগেটিভ পার্টে তখন আর আসবে না। তখন 0 থেকে 1 পর্যন্ত এরকম হয়। কজের ক্ষেত্রেও এক্সাক্টলি সেম। ঠিক আছে? আচ্ছা। এরপর যদি আপনি দেখেন tan এর কেসটাতে, tan এর উপর যদি হচ্ছে আপনি আসলে বিজোড় পাওয়ার দেন, তখন দেখা যাবে যে এটার গ্রাফটা কেমন হয়। একটা হচ্ছে যে এরকম আস্তে, আস্তে উঠতে থাকে, আরেকটা হচ্ছে এই সাইডে আস্তে, আস্তে নামতে থাকে। তাহলে 90 র আগ পর্যন্ত যে এটা হচ্ছে উঠতে থাকবে, 90 র আগ পর্যন্ত এটা হচ্ছে নামতে থাকবে আরকি। তার মানে যেকোনো পজিটিভ ভ্যালু বা যেকোনো নেগেটিভ ভ্যালু অসীম পর্যন্ত যেকোনোটাই হইতে পারে। তার মানে এটার জন্য আমি যেকোনো রিয়েল নাম্বার হচ্ছে আউটপুটে পাবো। বাট যদি ওয়ান্স এগেইন আপনার পাওয়ারে জোর থাকে তখন কি হবে? তখন এই সেম গ্রাফটা আপনার দেখেন যে পার্টটা উপরে ছিল পজিটিভ, পজিটিভ থাকবে। যেটা নিচে ছিল ওইটাও কি হয়ে যাবে? তাহলে ওই জিনিসটাও হচ্ছে আবার এই সাইড থেকে উপর দিকে ওঠা শুরু করবে। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। জাস্ট হাতে আঁকলাম আরকি। তার মানে তখন নেগেটিভ এর কোনো পার্ট পাওয়া যাবে না। ঠিক আছে? তাহলে সাইন, কস, ট্যান এই ৩ টা হচ্ছে আরকি মেইন যেগুলা সবসময় পরীক্ষার মধ্যে আসে। সো এছাড়াও আরো ৩ টা আছে যেগুলা হচ্ছে ওগুলার একটু উল্টা আরকি। সো এগুলাও আপনাকে একটু আরকি এনালাইসিস করে দেখতে হবে। সো আপনি কিভাবে মনে রাখতে পারেন? সাপোজ আপনি হচ্ছে কট মানে কি হয়ে যায়? এটা মানে হচ্ছে গিয়ে কস ডিভাইডেড বাই সাইন হয়ে যায়। তাই না? কস ডিভাইডেড বাই সাইন। সো এটা হচ্ছে এরকম হবে না? সো কট মানে কস বাই সাইন। আমরা তো জানি সামথিং বাই 0 হওয়া যাবে না। সামথিং বাই 0 হওয়া যাবে না। সাইন কোথায়, কোথায় 0 হয়? সাইন জোড় 90 তে 0 হয়ে যায়। জোড় 90 মানে কি? যে π/2 এর সাথে টুয়াইস n। তাহলে সেই টুয়াইস n দিয়ে π/2 গুণ করলে π/n π হয়ে যায়। তাহলে 90 র যে কেসগুলা রিয়েল নাম্বার থেকে ওগুলা হচ্ছে মাইনাস করতে হবে। কারণ এই 90 র কেসগুলোতে সামথিং বাই 0 চলে আসবে। দেখেন এই যে 1 বসালে কি হয়? সাইন 180 হয়। 0 বসালে সাইন 0 হয়। এখানে 2 বসালে সাইন 2π মানে 360 হয়। এই কেসগুলাতে নিচে ভ্যালু কিন্তু 0 চলে আসে। তাহলে যে কেসগুলাতে নিচে 0 আসবে সেগুলা রিয়েল নাম্বার থেকে আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে? আবার সিমিলার স্টেট আমাকে কি লিখতে পারবেন? যে 1 ডিভাইডেড বাই এটাকে আসলে আপনি cos x এরকম বলতে পারবেন। ওই n এর পাওয়ার চিন্তা আপাতত বাদ দিচ্ছি। সামথিং বাই 0 আসা যাবে না। তাহলে cos কখন, কখন হচ্ছে ভাই 0 হয়ে যায়? ওই cos কিন্তু ভাইয়া 90 তে 0 হয়ে যায়। তাই না? সো cos 0 ডিগ্রি হচ্ছে 1, cos 90 হচ্ছে 0 হয়ে যায়। তাহলে যে কেসগুলাতে 0 হইতে পারে ওইগুলার কেসগুলো আমাদের এখানে বাদ দিতে হবে। সিমিলার স্টাইল cosec মানে কি হয়ে যায়? 1 ডিভাইডেড বাই এখানে হচ্ছে আমাদের sin হয়ে যায়। তাই না? তাহলে যে কেসগুলাতে 0 আসতে পারে ওগুলা কি করতে হবে? রিয়েল নাম্বার থেকে আমাদের এখানে বাদ দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনি যদি একটু জাস্ট এগুলো এনালাইসিস করেন তাইলে দেখবেন আসলে এগুলা আসলে মানে পারা যায়। n বিজোড়, n জোড় ২ টা কেস। সো এখানে একটু দেখতে হবে। যেমন এই যে এখানে কট এটা হচ্ছে r হয়ে যায়। তারপরে sec এর ক্ষেত্রে sec নিয়ে আপনি যদি গ্রাফ নিয়ে একটু এনালাইসিস করেন, যদিও এটা পরীক্ষার মধ্যে আসে না, তারপর খেয়াল করে দেখবেন যে -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত হয়, আবার 1 থেকে ইনফিনিটি পর্যন্ত হয়। মানে মাঝখানে -1 থেকে +1 এই রেঞ্জের মধ্যে এটা কোনো আসলে ভ্যালু পাওয়া যায় না। বুঝছেন? বা এইটাকে যদি 1 ডিভাইডেড বাই cos এভাবেও চিন্তা করেন। একটু ভালোমতো চিন্তা করুন ভাইয়া। যে cos এর ক্ষেত্রে যে ভ্যালুটা আছে দেখেন তো 1 ডিভাইডেড বাই cos তো 1 ডিভাইডেড বাই কি বলতেছিলাম আমরা? cos বলতেছিলাম। তাহলে cos এর আসলে রেঞ্জ কি, কি হয়? এটা তো ভাইয়া এই যে এরকম যে -1 থেকে +1 এর মধ্যে হয়, তাই না? এখন দেখেন আপনি 1 কে সাপোজ -1 দিয়ে যদি ভাগ করেন তাহলে কি হবে? তাহলে -1 পাওয়া যাবে। সাপোজ আপনি -1 এর থেকে একটু বড় যাইতে সময় 0 র দিকে যাবেন। আস্তে, আস্তে যত 0 র কাছাকাছি যাবেন নেগেটিভ সাইড থেকে তখন বিশাল একটা নেগেটিভ ভ্যালু আসবে। তখন এই যে বিশাল নেগেটিভ ভ্যালুর দিকে যাচ্ছে। যখন এক্সাক্টলি 0 হবে সামথিং বাই 0 অসংজ্ঞায়িত তখনকার হিসাব বাদ। আবার যখন আপনি 1/1 করছেন তখন পজিটিভ মানে পজিটিভ 1 আসছে। আবার 1 এর সাইড থেকে যখন আস্তে, আস্তে 0 র দিকে আসা শুরু করছেন, তখন পজিটিভ সাইড থেকে আস্তে, আস্তে 1/0 এর কাছাকাছি পজিটিভ সাইড থেকে এটা বিশাল বড় একটা সংখ্যা আসবে ইনফিনিটির কাছাকাছি, তাই না? তার মানে ওই কেসটাতে কিন্তু -1 থেকে +1 আসার কোনো আসলে স্কোপ নাই। তো এইভাবে কিন্তু আপনারা আসলে এই যে ২ টাই এভাবে কিন্তু চিন্তা করতে পারেন। এগুলো নিয়ে জাস্ট একটু এনালাইসিস করলেই কিন্তু হয়ে যাবে এবং যত বেশি টাইম দিবেন তত ভালো আসলে পারা যাবে। এটাই হচ্ছে আরকি আল্টিমেট ট্রুথ। ঠিক আছে?
চলেন আমরা কিছু ম্যাথ করে একটু প্র্যাকটিস করি। তাইলে জিনিসটা আপনাদের জন্য আসলে আরেকটু বেশি ইজিয়ার মনে হবে। যেমন দেখেন এগুলো হচ্ছে আমাদের বোর্ডে আসছে। সো বলছে এটার ডোমেইন এবং রেঞ্জ বের করতে হবে। পরের ফাংশনটার রেঞ্জ বের করতে হবে। একটু প্র্যাকটিক্যালি চলেন করি। যখন এটা দেওয়া থাকবে ডোমেইন রেঞ্জ বের করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট এ কি বলব? ডোমেইন আসলে কোনগুলা? x এর যে পসিবল ভ্যালু গুলা তার সেটকে ডোমেইন বলি। আর সেটার জন্য আউটপুট হিসেবে y এর যে ভ্যালুগুলা আমরা আসলে পাই, সেগুলাকে আমরা আসলে রেঞ্জ বলে থাকি। তাহলে এখানে ১ম যে কেসটা দেখেন, আমরা কি বলব? এখানে যাই হোক না কেন, x এর যে পার্টটা আছে 5x - 1 আমি যেকোনো ভ্যালু বসাই সমস্যা নাই। কিন্তু যাই বসাই না কেন এই পুরা জিনিসটা যেন কোনোভাবে 0 আসলে না হয়। তো এইজন্য বলতেছি ভাই এটা ইস নট ইকুয়াল টু 0 তাহলে সেখান থেকে কি বলা যাবে? যে ভাই 5x is not equal to 1 তাহলে ফাইনালি বলবো যে x is not equal to here 1 divided by 5 অর্থাৎ x এর মান যাই বসান না কেন একমাত্র 1/5 এটা আপনি বসাতে পারবেন না। সুতরাং আমরা কি বলবো? ডোমেইন তাহলে ডোমেইন কি হচ্ছে আমাদের? তাহলে ইকুয়াল টু হচ্ছে সকল রিয়েল নাম্বার বসানো সমস্যা নেই। কিন্তু আপনি আসলে 1/5 যেটা, এটা কিন্তু বসাইতে পারবেন না। ঠিক আছে? এটা কিন্তু আমাদের একটা কেস চলে গেল। এখন নেক্সট, এখন আমাদের বলছে যে এখান থেকে আসলে রেঞ্জ হিসেবে কি, কি পাওয়া যাবে? আমরা জানি রেঞ্জ কাকে বলে? y এর যে পসিবল ভ্যালু গুলা সেটাই হচ্ছে রেঞ্জ। তাহলে যেটা দেওয়া ছিল আমরা আসলে ফাংশনটাকে f of x যেটা সেটাকেই আমরা y ধরে নেই। তো সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এটা হচ্ছে 5x ঠিক আছে? মাইনাস হচ্ছে 1 আমরা একটা কাজ করি। আমরা হচ্ছে এটাকে একটু আড়াআড়ি গুণ করে দেই। তাহলে কি হইতেছে এখানে? তাহলে 5xy মাইনাস y ইকুয়াল টু হচ্ছে এখানে 1 জাস্ট আড়াআড়ি গুণ করে দিলাম আমরা। তাহলে কি দাঁড়াবে এখানে? যে 5xy ইকুয়াল টু হচ্ছে আমাদের y প্লাস এর 1 তাহলে লাস্টে আমরা যদি বলি যে x এর ভ্যালুটা কি আসবে? তাহলে সেটা আসতেছে হচ্ছে y প্লাস 1 ডিভাইডেড বাই 5y দেখেন এই যে আমরা আসলে আমরা কিন্তু এখনো স্টিল আগের ফাংশনটার মধ্যেই আছি। আগের ফাংশনটার মধ্যে আছি। কোনো ইনভার্স নিয়ে কোনো ঝামেলা করতেছি না। কিন্তু যেটা আসছে এটা কিন্তু x এর ভ্যালু। কিন্তু y নিয়ে আমাদের যে কন্ডিশনটা y নিয়ে লাস্টে যে ভ্যালুটা আমরা পাবো সেইটা হচ্ছে আমাদের রেঞ্জ প্রোভাইড করবে। দ্যাটস ওয়াই এই যে y এর যে পার্টটা আছে খেয়াল করে দেখেন। যাই বসাচ্ছি না কেন এর নিচে সামথিং বাই 0 হওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। সো তার মানে আমরা ওয়ান্স এগেইন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমাদের নিচের যে পার্টটা আছে যে 5x সরি 5y is not equal to 0 তার মানে y is not equal to 0 তাহলে y এর উপরে যে কন্ডিশনটা ওইটাকে দেখেন x এর উপরে যে কন্ডিশন ছিল সেটাকে কি বলতাম? ডোমেইন বলতাম। সিমিলার ভাবে y এর উপর যে কন্ডিশনটা সেটাকে আমরা আসলে কি বলবো এখন? সেটাকে হচ্ছে গিয়ে আমরা এখানে রেঞ্জ বলবো। তাহলে সুতরাং আমাদের এখানে রেঞ্জ কত হচ্ছে? রেঞ্জ ইকুয়াল টু হচ্ছে ভাই আপনি যেকোনো রিয়েল নাম্বার বসান কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কিন্তু মানে পান কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কিন্তু আসলে 0 কখনো y এর ভ্যালু পাবেন না। ঠিক আছে? এই হচ্ছে কাহিনী আরকি। তো এই ২ টা হচ্ছে আমাদের ২ টার অ্যান্সার। তাহলে এটা ছিল হচ্ছে ডোমেইন এর অ্যান্সার অ্যান্ড এই পার্ট ছিল হচ্ছে গিয়ে আমাদের রেঞ্জ এর অ্যান্সার। ঠিক আছে? পরেরটা দেখেন একদম সেম প্রসেস বলছে এটার রেঞ্জ বের করতে হবে। ওয়ান্স এগেইন রেঞ্জ মানে কি ছিল ভাইয়া? রেঞ্জ মানে ছিল y এর ভ্যালু। তাহলে দেখেন আমরা যেটা করব যে y ইকুয়াল টু g of x ফাংশন এবং সেইটা আসলে কি? 1 ডিভাইডেড বাই 2x মাইনাস হচ্ছে গিয়ে 3 আপনি একটা কাজ করেন ভাই একটু আড়াআড়ি গুণ করে দেন। তাহলে কি হচ্ছে 2xy মাইনাস 3y দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে 1 তাহলে আমরা যদি 3y টাকে ওই পারে নিয়ে যাই তাহলে 2xy ইকুয়াল টু কি হচ্ছে আমাদের? 3y প্লাস এর 1 হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি এখান থেকে? আমাদের দরকার হচ্ছে এরকম যদি x এর একটা ভ্যালু এখান থেকে বের করা যায়, সেটা কেমন আসতেছে? তাহলে আসতেছে হচ্ছে গিয়ে 3y প্লাস এর 1 নিচে কি দাঁড়াবে? এই যে এখান থেকে টুয়াইস y আসবে। তাহলে y এর উপরে যে কন্ডিশনটা দিব, y এর যে ভ্যালুগুলা পাওয়া যাবে ওইটা হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে সামথিং বাই 0 হওয়া যাবে না এক্সাক্টলি আগের জিনিসটাই হচ্ছে এখানে আসতেছে। তার মানে আমরা বলব টুয়াইস y is not equal to 0 that means y is not equal to 0 তাইলে এই যে y নিয়ে যা পাইলাম, y নিয়ে আমরা আসলে যা পাইলাম এটাকে আমরা আসলে কি বলে থাকি? রেঞ্জ বলে থাকি। তাহলে ফাইনালি বলব যে রেঞ্জ দেখেন y এর যে ভ্যালুই হোক না কেন এক্সেপ্ট
0 মানে 0 কিন্তু হইতে পারবে না y এর ভ্যালু এবং y এর ভ্যালুগুলাকেই কিন্তু আমরা আসলে রেঞ্জ বলে থাকি, তাই না? তাহলে -0 তাহলে এগুলা কিন্তু আমরা বুঝতেছি এগুলা কিন্তু আসলে বোর্ডে আমাদের রেঞ্জ ডোমেইনের এগুলা কিন্তু ক নাম্বারে ভালো পরিমাণেই আসে। তাহলে ক নাম্বারে এগুলো অনেক বেশি পরিমাণে আসে। এক ফাংশন সার্বিকগুলা কিন্তু হচ্ছে আমাদের আবার খ নাম্বার, গ নাম্বার অনেক বেশি পরিমাণে আসে, তাই না? ইনভার্সে যেগুলো আছে সেগুলা। আচ্ছা নেক্সট দেখেন f of x ফাংশনের ডোমেইন বের করতে হবে। সো আমরা বুঝতেই পারতেছি ডোমেইন রেঞ্জের যেগুলা আছে এগুলা কিন্তু ক নাম্বার হিসেবে মোটামুটি আপনি ফিক্স ধরেই রাখতে পারেন। এবং যেটা হবে এই চ্যাপ্টারটা আরেকটা চ্যাপ্টারের সাথে কম্বাইন ভাবে কিন্তু আসার তীব্র পসিবিলিটি আছে। f of x ফাংশন যেটা আমরা যদি একটু লিখি আরকি এখানে। সো ফাংশন হিসেবে দেওয়া আছে হচ্ছে গিয়ে x ডিভাইডেড বাই রুট ওভার x মাইনাস এর a। সো এই নাম্বারের কোয়েশ্চেনগুলো একটু সহজই হয়। তাহলে দেখেন যেটাই হোক না কেন সামথিং বাই 0 হইতে পারবে না। আবার রুট এর ভিতরে নেগেটিভও হওয়া যাবে না। সো তার মানে আমরা কি বলব? যে x মাইনাস a যেটা আছে, তাহলে এইটা কিন্তু আমরা বলতাম না রুট এর ভিতরে শুধু নেগেটিভ হওয়া যাবে না। তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হইতে হবে। কিন্তু গ্রেটার দ্যান যদি ইকুয়াল টু হয়ে যায়, তাহলে সামথিং বাই 0 চলে আসবে। তাহলে যেটা হচ্ছে আমাদের ঝামেলা। তাহলে শুধুমাত্র গ্রেটার দ্যান 0 এটা ধরতে হবে। সো তার মানে x ইস গ্রেটার দ্যান 0 তাহলে এটা হচ্ছে ব্যাপার আরকি। তো আপনি আসলে x কে এইভাবেও দেখাইতে পারেন। বাট ভালো হচ্ছে এরকম যে ডোমেইনের মধ্যে আপনি আসলে ওই যে সেট আকারে লেখেন। তাহলে সেটা আসলে কেমন হবে? 0 এর থেকে বড়। তার মানে 0 ইনক্লুডেড না। ঠিক আছে? 0 যদি ইনক্লুডেড না হয় তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি। আর বড় অনেক বড় হইতে পারে আরকি। তখন ইনফিনিটি আরকি। তো এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। সহজ। ঠিক আছে? সহজ একদম। আচ্ছা। আমরা একটু সংযোজিত ফাংশনের মধ্যে যাই। সংযোজিত ফাংশনে f of x দেখেন f of x তারপরে হচ্ছে g of x এগুলো অনেক সময় কম্বাইন ভাবে থাকবে। একটা আরেকটার উপরে এপ্লাই করা হবে। যেমন আমাদের অনেক সময় দেখবেন যে FOG ফগ মানে কি? f of g of x মানে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন। দেখেন এখানে ফাংশন f এর ভিতরে আরেকটা f ফাংশন। ঠিক আছে? g ফাংশনের ভিতরে f ফাংশন বা g ফাংশনের g ফাংশন। তো এই যে এগুলাকে আমরা বেসিক্যালি সংযোজিত ফাংশন বলি। একটার সাথে একটা সংযোগ হইছে। যেমন আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি যেগুলো আসলে কিভাবে বের করতে হয়। অনেক সময় যেটা হবে যে এই যে একটা ফাংশনের ভিতরে একটা ফাংশন দিয়ে লাস্টে ওই ফাংশনটার একটা ডোমেইন বের করতে হবে। ওইটা আমরা দেখতেছি আসেন। যেমন এটা দেওয়া আছে বলছে যে ভাই জিওপি বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা জিওপি তাহলে ফার্স্টে আমাদের আইডেন্টিফাই করতে হবে ভাই এটা মানে আসলে কি? তাহলে পি মানে মনে একটা এখানে এক্স আছে, তাই না? সেটা আমরা সবসময় ক্লিয়ারলি বলা থাকবে না। এটা বুঝে নিতে হবে। ঠিক আছে? এই যে এরকম একটা কেস আমরা এখানে বুঝতে পারতেছি। তার মানে g ফাংশনের ভিতরে p ফাংশনটা দিতে হবে। যে 2x প্লাস হচ্ছে গিয়ে 1 এরকম ভাবে আমাদের দিতে হবে। সো তাই যদি দিতে হয় এখন চিন্তা করেন। আপনাকে তো g ফাংশনের ভিত্তি ভাইয়া বসাইতে হবে। তাই না? এখন g ফাংশন কিন্তু একটা ফিক্সড ভ্যালু 4 আপনি তার ভিতরে যাই দেন না কেন, আপনি তার ভিতরে যাই কিছু দিচ্ছেন না কেন, এটা কিন্তু একটা ধ্রুবক ফাংশন, তাই না? এটাকে আমরা কি বলে থাকি? এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন। আচ্ছা ধ্রুবক ফাংশন। ঠিক আছে? এটাকে একটা ধ্রুবক ফাংশন বলে থাকি। এ এখন এটার ভিতরে আমরা যাই ইনপুট দিচ্ছি না কেন, তাহলে g of 2x প্লাস এর 1 এইটার ভ্যালু কিন্তু এক্সাক্টলি 4 ই হবে। ঠিক আছে? 4 ছাড়া কিন্তু এটার কোনো অপশনই আসলে এখানে নাই। তো এরকম জিনিসপত্র কিন্তু অনেক সময় এমসিকিউ তে আপনার চলে আসতে পারে। যেমন এটা বোর্ডে কিন্তু আসলে আপনার 2 মার্কসের জন্য আসছে। পরেরটা দেখেন, এখানে কি বলছে? ফাংশন দেখেন f of এটা হচ্ছে f of 5 এরকম ব্যাপার। তাই না? f of f মানে f ফাংশনটাকে f ফাংশনের ভিতরে বসাইতে হবে কিন্তু এই যে এখানে 5 বসাইতে হবে। তাহলে f of 5 যখন বসাবো এটার মধ্যে তাহলে কি হচ্ছে? যে 5 স্কয়ার প্লাস 3 ইনটু 5 তাহলে এখানে কত হবে f of 25 প্লাস 15 তাহলে যেটা আসলে কত হয়ে যায়? 40 হয়ে যায়। সো এটা আমাদের এখানে আরেকবার বসাইতে হবে। তাহলে সেটা কত হচ্ছে? 40 স্কয়ার প্লাস 3 ইনটু 40 সো ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের আসলে এটার অ্যান্সারটা বের হয়ে যাবে। ঠিক আছে? সো 40 স্কয়ার করলে কত হয়ে যায়? তাহলে সেটা হচ্ছে গিয়ে 1600 আর 3 টাইমস এটা হচ্ছে 120 তার মানে এটার ভ্যালু আসলে কত দাঁড়াচ্ছে আমাদের? এটা হচ্ছে 1720 ঠিক আছে? আমরা কিন্তু এভাবে চাইলে খুব সহজেই বের করে ফেলতে পারি।
শুধু তাই না, দেখেন এই যে আমরা এটার কথাই বলতেছিলাম। আপনার কাছে আসলে আ ডোমেইন বের করতে বলছে, বাট ডোমেইন কার বের করতে হবে? ডোমেইন বের করতে হবে এই যে আপনার এই ফাংশনটার। g অফ এই ফাংশনটা বের করতে হবে। তাহলে আমাদের ১ম কাজ হচ্ছে যে এই ফাংশনটা দেখতে কেমন হয় সেটা বের করা। ফাইনালি যেরকম দেখা যাবে তার উপরে হচ্ছে ডোমেইন, মানে ওই যে x এর উপর কন্ডিশন এপ্লাই করে x এর কি পসিবল ভ্যালু হইতে পারে সেগুলা হচ্ছে বের করতে হবে। চলেন দেখি কি অবস্থা হয়। এটা মানে আসলে কি? এটা মানে হচ্ছে g এর ভিতরে f ফাংশন। তাই না? এটাই তো হচ্ছে এটা। মানে এটাই হচ্ছে g ও f। আচ্ছা। তাহলে আমাদের ১ম কাজ হবে যে f of x ফাংশনটা আসলে কি সেটা হচ্ছে এখানে বসানো। তাহলে f of x ফাংশন হচ্ছে গিয়ে এইটা। যে ভাইয়া x স্কয়ার মাইনাস হচ্ছে 6। ঠিক আছে? এখন দেখেন g of x ফাংশন যেটা, যেখানে n এর ভ্যালু কি দেওয়া আছে হাফ। n এর ভ্যালু হাফ হওয়া মানে কি? তার মানে ভাই সহজ কথা এটা একটা রুট ওভার আছে। আমি ডিরেক্ট রিপ্লেস করে দিয়েছি এখানে। ঠিক আছে? উপরে হাফ হওয়া মানে একটা রুট ওভার আছে এবং রুট ওভারের ভেতরে যে জায়গাতে এক্স আছে এক্স্যাক্টলি সেই এক্সটাকে কি দিয়ে রিপ্লেস করতে হবে? এক্স স্কোয়ার মাইনাস 6 দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে এক্স্যাক্টলি এক্সটাকে আমরা রিপ্লেস করবো হচ্ছে এই বড় অংশটা দিয়ে। ঠিক আছে? তাহলে এখানে যেটা আসতেছে তাহলে অফ তাহলে যে ফাংশনটা এক্সটাকে রিপ্লেস করি। এক্স স্কোয়ার মাইনাস 6 তার সাথে কি ছিল? প্লাস এর 5 ছিল এখানে। সো ওভারঅল কি দাঁড়াচ্ছে এখানে? এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1 দাঁড়াচ্ছে। তাহলে এইটা অ্যাকচুয়ালি আমাদের ফাংশন দাঁড়াইলো। তো আমাদের কি করতে হবে? এই ফাংশনটাই মনে করেন আমরা হচ্ছে y ধরলাম অ্যান্ড এই ফাংশনটার উপরে হচ্ছে আমাদের ডোমেইন রেঞ্জ বের করতে হবে আরকি। ঠিক আছে? এই ফাংশনটার উপরে ডোমেইন রেঞ্জ বের করা হচ্ছে এখন আমাদের কাজ। সো যদি হচ্ছে আমরা বের করতে চাই তাইলে চলেন দেখি। প্রথমত কি করতে হবে? ভাই রুটের ভিতরে যাই থাকুক না কেন, আমরা জানি যে রুটের ভিতরে যাই থাকুক না এটা কিন্তু অবশ্যই নেগেটিভ হইতে পারবে না। মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হইতে পারবে। মানে 0 হওয়া যাবে সমস্যা নাই, গ্রেটার দ্যান হলে তো সমস্যাই নাই। কিন্তু নেগেটিভ হওয়া যাবে না। তাহলে এটাকে আমরা বলতে পারবো ভাইয়া ওই যে দেখেন x স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ব্যাপারটা এরকম। সো নেক্সট কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার তো? তাইলে হবে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে ২ টা জিনিসের গুণফল ০ বা ০ থেকে বড় হয়ে যায়। তাহলে লাস্টে আমরা এটা থেকে কিভাবে বের করব সলিউশনটা? তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে, একটা সংখ্যা রেখা নিতে পারি। এটা হচ্ছে ইজিয়েস্ট সলিউশন আরকি। ঠিক আছে? যেকোনো অসমতা আসুক আপনি সংখ্যা রেখা নিবেন, দেখবেন যে ইজিলি এটা বের হয়ে যাবে। সো আপনার 2nd পেপারের 1st চ্যাপ্টার যেটা, এটার মধ্যে কিন্তু এই ব্যাপারগুলা খুব সুন্দর করে দেওয়া আছে। সো এটাকে মনে যদি আমরা হচ্ছে 0 ধরি, ঠিক আছে? তখন কি হবে? x ইকুয়াল টু +1 একটা ভ্যালু আসবে। এটাকে মনে 0 ধরলে x ইকুয়াল টু -1 একটা ভ্যালু আসবে। তাহলে আমাদের এখানে একটা ভ্যালু আসবে x ইকুয়াল টু -1। এটাকে যদি হচ্ছে 0 ধরি x ইকুয়াল টু আসবে হচ্ছে +1 একটা ভ্যালু। গ্রেটার দ্যান ইকুয়াল টু বলছে। তাহলে যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু তাহলে আমি যদি -1 এখানে বসাইতাম 0 হইতো পুরোটা। 0 দিয়ে পুরোটা মানে গুণ করলে 0 ই হইতো। সমান হয়ে যাইত। সো তার মানে এই জিনিসটাকে আমাদের কি করতে হবে? এখানে ভরাট করতে হবে। ঠিক আছে? সিমিলার ভাবে এখানে যদি 1 হইতো তাহলে কি হইতো? পুরো জিনিসটা হচ্ছে এখানে ভরাট করা লাগতো। তাহলে এই জিনিসটা হচ্ছে এখানে আমাদের ভরাট করা লাগবে। ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস জানি যে ভাই এটা আসলে মাইনাস ইনফিনিটি হয়ে যায়, এটা আসলে প্লাস ইনফিনিটি হয়ে যায়। খেয়াল করে দেখেন যে আমাদের কোন রেঞ্জের পার্টটা এখানে ৩ টা পার্ট তো বের করছি। ৩ টা রেঞ্জ বের করলাম। কোন পার্টটা আসলে এক্সেস স্যাটিসফাই করতেছে? যদি এই রেঞ্জের মধ্যে আপনি র‍্যান্ডম একটা ভ্যালু চুজ করেন সাপোজ -10 মানে আপনি যেকোনো একটা ভ্যালুর জন্য দেখবেন যে সেইটার জন্য এটা আসলে স্যাটিসফাই করে কিনা। তাহলে একটার জন্য যদি স্যাটিসফাই করে তার মানে হচ্ছে এখানে যেকোনো ভ্যালুর জন্যই আসলে এই পার্টটা কি হবে? স্যাটিসফাইড হবে। তাহলে মনে করেন যেকোনো একটা ভ্যালু হচ্ছে -10 তাহলে -10 যদি এখানে বসাই দেন x এর জায়গায় তাহলে এই পার্টটা হয়তো -9 এটা হয়তো -11 তাহলে ২ টা নেগেটিভ ভ্যালুর গুণফল obviously পজিটিভ হইতো। তাহলে পুরো জিনিসটা কি হইতো? স্যাটিসফাইড হইতো। তাহলে এটা কিন্তু অ্যাকসেপ্টেবল পার্ট। আর যদি একটা পার্ট অ্যাকসেপ্টেবল হয়, তাহলে এই পার্টটা অ্যাকসেপ্টেবল হবে না, এই পার্টটা অ্যাকসেপ্টেবল হবে এবং যে জিনিসটাকে আমরা আসলে বলে থাকি জাম্প রুল। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের জন্য জাম্প রুল। ঠিক আছে?
অর্থাৎ ৩ টা পার্ট বের করেছি, যেকোনো একটা পার্ট দেখেন। -10 বসাইছেন, এখানেও নেগেটিভ ভ্যালু আসবে, এই পার্টটাও নেগেটিভ হবে। ২ টা নেগেটিভের গুণফল হচ্ছে গিয়ে কি হচ্ছে আমাদের এখানে? পজিটিভ হবে, যেটা স্যাটিসফাই করে। তো এইটা নিবো, আর একটা হবে না, পরেরটা হবে আরকি। সো লাস্টে যেটা বলবো, লাস্টে হচ্ছে আমাদের তাইলে এই পার্টটা একটা ভ্যালিড অ্যান্সার হবে। আর এই পার্টটা এটা ভ্যালিড অ্যান্সার হবে। সুতরাং এইটাকে লেখা যাবে কি? -ইনফিনিটি তো আর ইনক্লুড করা যাবে না। তাই না? এটা থেকে আবদ্ধ করা যাবে না। এটা তো অনেক বেশি নেগেটিভ। সো এটা পৌঁছাতে পারবো না। যেটা হচ্ছে -1 সহ এরকম। আর এই জায়গা থেকে কি আসবে? এটা হচ্ছে 1 সহ প্লাসের ইনফিনিটির আগ পর্যন্ত, তাই না? তাহলে দেখেন এই জিনিসটা কার উপরে কন্ডিশন এপ্লাই করেছি? x এর উপরে। তাহলে x এর উপরে যে কন্ডিশন এপ্লাই করা হয় সেটাকেই কি বলা হয়? সেটাকেই হচ্ছে আমাদের বলা হয় ডোমেইন। তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য আসলে ডোমেইন। ঠিক আছে? এই হচ্ছে আমাদের তাহলে এটার অ্যান্সার। তাহলে দেখেন জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং। ফার্স্ট এ আমরা হচ্ছে এই যে এরকম আ সংযোজিত ফাংশন g of f বা f of g বা f of f এরকম জিনিস বের করে একটা ফাংশন বের করেছি। সেটার উপরে আমরা আবার ডোমেইন বের করেছি। সো এইরকম জিনিস কিন্তু আমাদের জন্য একটু ইন্টারেস্টিং বলা যায়, এবং এটা কিন্তু দেখেন এর জন্য ৪ নাম্বারের জন্য আসছে। তো এটা নিয়ে কিন্তু আমাদের বাসায় আসলে একটু স্টাডি করতে হবে এবং একটু ভালোমতো পড়াশোনাও করতে হবে। ঠিক আছে? আচ্ছা, পরেরটা যদি দেখি, দিনাজপুর বোর্ড ১৭ তে আসছে। অনেক কিছুই দেওয়া আছে। আমাদের মেইন ফোকাস আসলে কোথায়? মেইন ফোকাস হচ্ছে যে ভাই এই যে h of g, g of h বের করে দেখাইতে হবে ভাই এটার ভ্যালু আসলে ২। ঠিক আছে? তাহলে আপাতত চলেন তাইলে আমরা স্টার্ট করি আরকি লেফট হ্যান্ড সাইড থেকে। তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে, তাহলে এইটা মানে আসলে কি? h of g, তার মানে h ফাংশনের ভেতরে g ফাংশন। তাই না? ভ্যালু হচ্ছে 1। পরেরটা কত? g ফাংশনের ভেতরে আবার h ফাংশন, যেটার ভেতরে ভ্যালু বসাতে হবে ২। আচ্ছা, তাহলে এখানে ফার্স্ট এ যেটা আছে যে h ফাংশনের ভেতরে g ফাংশন বসাবো। g ফাংশনের মধ্যে আগে ভ্যালুর ভাই 1 বসান তো এখানে। এটার মধ্যে যদি আমি 1 বসিয়ে দেই তাহলে কত হবে? যে 1 - 5, ঠিক আছে? এটার মধ্যে আমি ভ্যালু বসিয়ে দেই। কত হবে x এর জায়গায় 1 বসাইলে? যে 1 - 5 ডিভাইডেড বাই 3 ইনটু 1 প্লাস হচ্ছে 1। জাস্ট যেখানে x ছিল ওই x এর রিপ্লেসমেন্টে 1 বসাচ্ছি আমরা। ঠিক আছে? আচ্ছা, পরেরটা আবার মাইনাস g অফ h অফ 2 ফাংশন h ফাংশন কোনটা ছিল? এইটা। তাহলে যেখানে x ছিল ওই x এর রিপ্লেসে কি বসাইতে হবে? ২ বসাইতে হবে। তাহলে 2 স্কয়ার প্লাস হচ্ছে এখানে 1। তাইলে এটা আমাদের আরেকটা পার্ট। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে? -4, এটা হচ্ছে গিয়ে +4। তার মানে h অফ কাটাকাটি করলে -1 থাকবে। এখানে g অফ কত থাকবে? 5 থাকবে। সো এখন যদি আমরা ভ্যালুটা বসাই h ফাংশনের ভিতরে, তাইলে কি হচ্ছে আসলে? -1 স্কয়ার দেন হচ্ছে +1। ঠিক আছে? আর পরের পার্ট থেকে কি আসতেছে? যদি আমরা 5 বসাইতাম ওইখানে, তাহলে 5 - 5 ডিভাইডেড বাই নিচে আসবে হচ্ছে 3 ইনটু 5 প্লাস হচ্ছে 1। তো একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে উপরে যদি ভাই 5 - 5 0 হয়ে যায়, 0 বাই সামথিং এই পুরা জিনিসটা আসলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে? এটা কিন্তু আসলে মাইনাস। সো তাহলে এখানে ভাইয়া 1, 1 তাহলে সেটা আসলে 2 ই থাকবে, এবং যে জিনিসটা আমাদের আসলে রাইট হ্যান্ড সাইড এর মধ্যে কিন্তু আসলে দেওয়া ছিল। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে? সহজ। তো এইগুলা কিন্তু চাইলে আমরা খুব সহজেই করে ফেলতে পারি। তাহলে সংযোজিত ফাংশন থেকে বেশ ভালো পরিমাণে আসে। ডোমেইন নিচ দিয়ে ক নাম্বারে আসে। আবার ২ টা কম্বাইন করে অনেক সময় কিন্তু খ নাম্বারে এরকম কিন্তু আসতে পারে। ঠিক আছে? I guess আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা হচ্ছে গ্রাফ রিলেটেড প্রবলেম গুলা সলভ করব। সো কিছু আমাদের কমন ব্যাপার আছে যেগুলো হচ্ছে প্রাইম পরীক্ষার মধ্যে চলে আসে। তার মধ্যে হচ্ছে গিয়ে y = x টু দি পাওয়ার n, কিংবা হচ্ছে আমরা বলতে পারি এখানে কিছু কেস আছে। যেমন n হচ্ছে জোড় হলে কি হয়, n হচ্ছে বিজোড় হলে কি হয়। সো যদি হচ্ছে আপনি n এর ভ্যালু জোড় বসান মানে x স্কয়ার বসান, পরাবৃত্তের গ্রাফ তো এটা এরকম হয়ে যায়। আবার যদি y = -x² হইতো তাহলে y এর ভ্যালু নেগেটিভ, তখন নিচের দিকে হইতো। বা x² = 4ay উপর দিকে হয়, -4ay নিচের দিকে হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এটা তো x² এর ভ্যালু। যখন আমাদের y = x⁴ হইতো, তার মানে জিনিসটা y এর ভ্যালু কি অনেক বেশি পাওয়ার আকারে বাড়তেছে না?
তখন এই দেখেন এটা কিন্তু অনেক বেশি পরিমাণ খাড়া হয়ে যাচ্ছে আরকি। আচ্ছা, যখন এটা বিজোড় হবে তখন কি হবে? x³ তখন x এর ভ্যালু পজিটিভ ভ্যালুর জন্য দেখেন 0 এর জন্য 0, 1 এর জন্য 1, 2 এর জন্য পাওয়া যাবে হচ্ছে কত? 8 পাওয়া যাবে। 3 এর জন্য 2 এর জন্য কত পাওয়া যাবে? 8 পাওয়া যাবে। 3 এর জন্য কত পাওয়া যাবে? 27 পাওয়া যাবে। 4 এর জন্য 64 পাওয়া যাবে। এইভাবে কতগুলা পয়েন্ট নিয়ে আমরা এভাবে আঁকতে পারি। সেম কেসগুলা -1 হইলে কি হবে? -2 হলে কি হবে? -3 হলে কি হবে? -4 হলে কি হবে? পয়েন্ট নিয়ে টান দিলেই কিন্তু এভাবে একটা কার্ভ হচ্ছে পাওয়া যাবে। যখন x⁵ হবে, তাহলে 0 এর জন্য 0, 1 এর জন্য 1, বাট 2 এর জন্যই দেখেন 32 অনেক বড়। 3 এর জন্য তো আরো বিশাল বড়, তাই না? সিমিলার হয়ে নেগেটিভ ভাবে অনেক নিচে নেমে যাবে। তাহলে পাওয়ার যত বাড়বে তখন এদের কিন্তু অনেক ঢালটা বেড়ে যাবে। অনেক বেশি খাড়াভাবে থাকবে এইটা। আর যখন y ইকুয়াল টু হচ্ছে x তার মানে কি x এর ভ্যালু যত হবে 1 এর জন্য 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 3 এরকম -1 এর জন্য মানে -1 এর জন্য -1, -2 এর জন্য -2, -3 এর জন্য -3 তখন এইটা হচ্ছে গিয়ে আমাদের জন্য লাস্টের অ্যান্সারটা হয়ে যাইত। সো সহজ। সেম ভাবে যদি আমরা এখন এইখান থেকে একটু বলি যে সূচক এবং লগারিদম রিলেটেড যে গ্রাফগুলা আরকি। দেখেন y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x যখন এই টাইপের ব্যাপারগুলো আসবে তখন আমরা কি করব? যদি হাতে, হাতে আঁকতে চাই তাহলে দেখেন সিম্পলি x ইকুয়াল টু যদি 0 বসাই y এর ভ্যালু কত হবে? 1 তাহলে x ইকুয়াল টু 0 পয়েন্টে y এর ভ্যালু 1 পাওয়া যাবে। আমরা জাস্ট মনে, মনে কিছু পয়েন্ট ফাইন্ড আউট করব। যদি x এর ভ্যালু 1 পাওয়া যায়, y এর ভ্যালু কত হবে? 2 পাওয়া যাবে। x এর ভ্যালু 2 বসালে y এর ভ্যালু কত হবে আরকি। এভাবে কতগুলো পয়েন্ট বসাতে থাকবো। 2 এর জন্য 4, 3 এর জন্য হচ্ছে 8 হবে। আবার মানে এখানে যদি -1 বসাই হাফ পাওয়া যাবে। যদি হচ্ছে -2 বসাই তখন কিন্তু এখানে 1/4 পাওয়া যাবে। তাহলে এরকম একটা স্লোপ হচ্ছে আরকি আমাদের কিন্তু এখান থেকে আসলে পাওয়া যাবে। তাই না? আচ্ছা। তো এখন যদি হচ্ছে কখনো আপনাকে log x এর গ্রাফ বের করতে বলে যেটা বেস 2 আমরা জানি যে আসলে 2 টু দি পাওয়ার x এবং log x এই ২ টা কিন্তু আসলে আমাদের বিপরীত ফাংশন এবং বিপরীত ফাংশনগুলো আসলে y ইকুয়াল টু x রেখার সাপেক্ষে আমাদের হচ্ছে প্রতিবিম্বের মতো কাজ করে। তাহলে এটা হচ্ছে y ইকুয়াল টু x রেখা। তাহলে এটা যেরকম উপর দিকে উঠছে এটা সেম স্টাইলে কি হবে? এটা কিন্তু আমাদের নিচের দিকে নামবে। শুধু তাই না, আপনি দেখেন খুবই সহজভাবে বের করা যায়। মনে, মনে কয়েকটা x এর ভ্যালু ধরে নেন। x এর ভ্যালু যদি আপনি সাপোজ 1 বসাইতেন, y এর ভ্যালু 0 হয়ে যাইত। x এর ভ্যালু 2 বসালে y এর ভ্যালু কত হবে? এখানে 1 হবে। এখানে যদি আপনি 4 বসান তাইলে কত হবে? 2 হবে। 8 বসালে কি হবে? 3 হবে। তাহলে এটা এইভাবে যদি কিছু পয়েন্ট নিয়ে টেনে ফেলেন, তাহলে কিন্তু খুব সহজেই আসলে এই গ্রাফগুলো এঁকে ফেলা যায়। বাট পরীক্ষার মধ্যে আমরা কিভাবে করব? পরীক্ষার মধ্যে এরকম আসবে যে y ইকুয়াল টু মডুলাস x মাইনাস 3 এর গ্রাফ স্কেচ করো। মানে অঙ্কন করব আরকি। এটা যখন ক নাম্বারে আসবে তখন আপনাকে ডিটেইলস এ কোনো কিছু না লিখলে চলে, শুধু গ্রাফ দিয়ে দিলেই হয়ে যাবে। যদি পরেরটা দেখেন যেখানে গ নাম্বারে আসছে যে ইনভার্সের লেখচিত্র অঙ্কন করো, তখন আমাদের বক্স করে সবগুলা পয়েন্ট দেখাইতে হবে। গ্রাফ পেপারের মধ্যে সুন্দর করে গ্রাফ এঁকে দেন হচ্ছে আমাদের একটু এটার ডেসক্রিপশনটাও লিখে দিতে হবে যেটা 9-10 এ হচ্ছে আমরা করতাম। সিমিলার স্টাইলে গ নাম্বারে আসছে। তো g of f of x মানে ওই যে আমাদের সংযোজিত ফাংশন থেকে ফাংশনটা বের করে ফাইনালি ওইটার হচ্ছে লেখচিত্রটা আরকি আঁকতে হবে। তো যখন ৪ নাম্বারের জন্য এগুলা আসবে তখন কিন্তু আমাদের বক্স করে সবগুলা পসিবল পয়েন্ট দেখে, দেখে তারপর হচ্ছে আরকি আঁকতে হবে। যদি ক নাম্বারে আসে কোনো কিছু না দেখে সরাসরি এঁকে দিলেও হয়ে যাবে। বাট তারপরে চলেন আমরা হচ্ছে একটু আরকি এটাকে একটু বক্সের মধ্যে শর্টকাটে দেখে আসি। আচ্ছা, সো আমরা কি করব তাহলে? আমরা হচ্ছে টার্গেট এরকম যে কতগুলা পয়েন্ট স্থানাঙ্ক হচ্ছে বের করা এবং সেগুলা পরে যদি আমরা আরকি ছেদ করে দেই তাইলে আমাদের একটা পারফেক্ট গ্রাফ হয়ে যাবে আরকি। তাহলে এটা নিয়ে নিচ্ছি আমরা। আচ্ছা, সাপোজ আমরা এই কয়টা পয়েন্ট আরকি নিব। তো এইখানে হচ্ছে সাপোজ আমাদের x এর ভ্যালু এটা। আর এটা কি হবে? এটা হচ্ছে y ইকুয়াল টু মডুলাস x মাইনাস এর 5 এরকম আরকি। ঠিক আছে? এটা একটু বড় জায়গায় রাখলে ভালো হইতো। আচ্ছা, দেখেন। প্রথমত যখন x এর ভ্যালু 0 বসাবো, তখন y এর ভ্যালু কত হবে? মডুলাস অফ মাইনাস i যেটা 5 হয়ে যাবে আরকি। যখন x এর ভ্যালু 1 বসাবো তখন কি হবে? আচ্ছা, এটা 5 কেন লিখলাম? এটা তো ভাইয়া আমাদের হবে। ওয়েট, এটা হচ্ছে 3 হবে। এটা হচ্ছে x মাইনাস 3। আচ্ছা।
সো যেটা বলতেছিলাম যখন আমরা 0 বসাবো তাহলে -3 যেটা মডুলাস করলে 3 হবে। যদি 1 বসাই তাহলে 1 - 3 কত হবে? -2 মডুলাস করলে 2 হবে। যদি 2 বসাই তাহলে কি হবে? 2 - 1 তাহলে হচ্ছে গিয়ে আমাদের কত হবে এইখানে? তাহলে সেটা হচ্ছে -1 মডুলাস করলে এটা হয়ে যাবে। যদি 3 বসাই 3 - 3 0 হয়ে যাবে। তাই না? যদি হচ্ছে আমরা এখানে 4 বসাই, 4 - 1 1 হবে। যদি আমরা 5 বসাই, 5 - 3 তাহলে 2 হবে মডুলাস 2 থাকবে এরকম আরকি। তাহলে আমরা চিন্তা করতেছি মনে, মনে এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ পেপারের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। মনে করেন এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস অ্যান্ড এটার মধ্যে সাপোজ আমরা হচ্ছে এখন রাখতেছি ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে আমরা কতগুলো পয়েন্ট নিই দেখেন এটা 0,0 পয়েন্ট। সো 1,0 পয়েন্ট, 2,0 পয়েন্ট, 3,0 পয়েন্ট, 4,0 পয়েন্ট, 5,0 পয়েন্ট, 6,0 পয়েন্ট। আমরা কতগুলো হচ্ছে পয়েন্ট নিয়ে নিলাম। ঠিক আছে? আবার এখানে সাপোজ 0,1 তারপর হচ্ছে 0,2, 0,3, 0,4, 0,5, 0,6 এরকম আরকি। তাহলে এখন পয়েন্ট গুলো চলেন আমরা বসাই। দেখেন x এর ভ্যালু যখন 0, y এর ভ্যালু তখন 3 তাহলে 0, 3 এখানে একটা পয়েন্ট। ঠিক আছে? তাহলে 0,3 একটা পয়েন্ট পাইলাম। তারপরে 1,2 1 এর জন্য এটা হচ্ছে 1 এর জন্য 2 ঘর এইটা। এটা হচ্ছে 1,2 তারপর হচ্ছে 2 এর জন্য 1 2 এর জন্য দেখেন এটা কিন্তু 1 উঠতেছে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 2,1 3 এর জন্য 0 এটা হচ্ছে আমাদের 3,0 4 এর জন্য কত 1 4 এর জন্য হচ্ছে এটা আমাদের আসলে 1 এটা হচ্ছে 4,1 তারপরে 5 এর জন্য কত 2 তাহলে যখন 5 পয়েন্টে আসবো তখন এখানে আসলে 2 ঘর উঠতে হবে তখন এই যে এখানে আমাদের আসলে 5,2 পাওয়া যাবে। তো আমরা যদি ফাইনালি আসলে এগুলাকে কানেক্ট করে দেই, যখন স্পেশালি আপনার একটা থাকবে, গ্রাফ পেপার থাকে তখন দেখবেন যে এটা আসলে অ্যাকুরেট ভাবে মানে সুন্দরভাবে একদম পারফেক্ট ভাবে এটা মিলে যাবে আরকি। ঠিক আছে? আচ্ছা, আবার সিমিলার ভাবে এটা এদিকেও কিন্তু সুন্দরভাবে মিলে যাবে। ওকে? সো গ্রাফ পেপার হলে এটা মাস্ট সুন্দরভাবে মিলে যেতে হবে এবং মিলে যাবে। না মিললে কিন্তু হবে না। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ওভারঅল আমাদের লাস্টের গ্রাফটা হয়ে যাচ্ছে। যেহেতু ক নাম্বারে আসছে জাস্ট এভাবে রেখে দিলেই হয়ে যাবে। সো এটাও আপনি চাইলে দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়াই ভালো। ওকে? আচ্ছা, এখন পরেরটা দেখি আমরা। এটার ইনভার্স ফাংশনের জন্য লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে g of x যেটা সেটাকে আমরা y ধরে নিই। y equal to g of x function and that is equal to here 2x plus এর হচ্ছে 1 তাহলে প্রথমত ওই যে যেটা আগে করতাম এই ২ টাকে ধরতাম আমরা। তাহলে x equal to কি হবে? g ইনভার্স y হবে। তার মানে আমি যদি x এর ভ্যালুটা বের করতে পারি, সেটা আসলে আমাদের অ্যাকচুয়ালি এখানে কি হবে? ইনভার্স g এর ইনভার্স এর ভ্যালুটা প্রোভাইড করবে আরকি। ঠিক আছে? ওকে। তাহলে এখান থেকে এটার সাথে এটা কম্পারিজন করি। y ইকুয়াল টু তাহলে 2x প্লাস হচ্ছে 1 তাহলে এখান থেকে আমি যদি হচ্ছে 2x এর ভ্যালু বের করি সেটা কি হবে? y মাইনাস এর 1 হবে। তাহলে ফাইনালি এখান থেকে x ইকুয়াল টু কি পাওয়া যাবে? পাওয়া যাবে হচ্ছে y মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 এরকম একটা ভ্যালু কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে আমরা জানি আসলে x মানেই হচ্ছে g ইনভার্স y তাহলে এটা হচ্ছে g ইনভার্স y এবং সেটা হচ্ছে আসলে আমাদের এই যে হাফ y মাইনাস এর 1 তাহলে লাস্টে যদি হচ্ছে আমরা আসলে ইনভার্স y এর জায়গায় x বসাই অর্থাৎ যেখানে, যেখানে y ছিল ওই জায়গাগুলাতে আসলে x বসাইতে হবে এখন। তাহলে এইটা হচ্ছে লাস্টের আমাদের ফাংশনটা। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই ফাংশনের জন্য আসলে আঁকতে হবে, গ্রাফ আঁকতে হবে। সো গ্রাফ আঁকার আইডিয়াটা ওই সিম্পল ওই আগের মতো। আমরা হচ্ছে একটা বক্স করব। বক্স করে সেই বক্সের মধ্যে হচ্ছে যতগুলা পসিবল ভ্যালু যতগুলা বের করা পসিবল হয় মানে আরকি আমরা বের করে দিব। ঠিক আছে? তাহলে চলেন আমরা শুরু করি এখানে। এটার মাঝখান দিয়ে আরেকটা দাগ দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা গেল। আচ্ছা, এটাকে কপি করে নিয়ে আমরা হচ্ছে এখন বসাতে থাকি। তাহলে এরকম বক্স করে মানে যতগুলা পসিবল হয় আরকি বুঝছেন? কারণ আপনি আসলে যত বেশি পয়েন্ট বের করবেন তত জিনিসটা আসলে অ্যাকুরেট হবে আরকি। ওইটাই দরকার আমাদের। তো এখান থেকে আমরা আরো কয়েকটা নিয়ে নিচ্ছি। আচ্ছা।
তাহলে আমরা যেটা করব আমাদের ফাংশন তাহলে ফাইনালি কি বের হইলো যে g ইনভার্স x, তাহলে এটা দ্বারা আছে হচ্ছে হাফ অফ কত, এটা হচ্ছে x মাইনাস এর 1, এটার জন্য করতে হবে। দেখেন তাহলে আমরা এখানে x এর ভ্যালুগুলো বসাবো, এইটার যে ভ্যালুগুলো হবে সেটা হচ্ছে g ইনভার্স x, এখানে আমরা সেটার জন্য ভ্যালু বের করব। ঠিক আছে, তাহলে ফার্স্টেই দেখেন আমরা কিছু পয়েন্ট এখানে বের করে ফেলি। আমি যদি সাপোজ এখানে x এর ভ্যালু 0 বসাই, তাহলে x এর ভ্যালু যখন 0 বসাবো তখন এখানে ভ্যালু কি পাওয়া যাবে? তাহলে x এর ভ্যালু যখন 0 বসাবো তাহলে y এর ভ্যালু তখন হচ্ছে আমাদের মাইনাস হাফ পাওয়া যাবে। আবার আমি যদি সাপোজ x এর ভ্যালু এখানে 1 বসাই, তাহলে y এর ভ্যালু কি পাওয়া যাবে? 0 পাওয়া যাবে। 1 মাইনাস 1 0 হয়ে যাবে। x এর ভ্যালু আমি 2 বসাই, তাহলে 2 মাইনাস 1, তাহলে সেটা 1 থাকবে বাই 2, তাহলে সেটা আসলে কত হয়ে যাবে? মানে 1/2 মানে হাফ হয়ে যাবে আরকি। ঠিক আছে? হাফ। আবার যদি সাপোজ এখানে আমরা হচ্ছে গিয়ে 3 বসাই তাহলে কি হবে? 3 মাইনাস 1 2/2 কত হবে? 1 হবে। যদি সাপোজ এখানে আমরা 5 বসাই, তাহলে 5 মাইনাস 1 4 থাকবে, 2 দিয়ে ভাগ করলে 2 হয়ে যাবে। যদি 7 বসাই তাহলে 7 মাইনাস 1 6/2 করলে 3 হয়ে যাবে। যদি আমরা এখানে 9 বসাই তাহলে কত হবে? তাহলে 9 বসাইলে 9 মাইনাস 1, ঠিক আছে? 9 মাইনাস 1 কত হবে? 8/2 করলে কত হবে? তাহলে সেটা হচ্ছে গিয়ে আমাদের 4 হয়ে যাবে। ঠিক আছে? এবার কিছু নেগেটিভ ভ্যালু বসানো দরকার। যেমন যদি আমি -1 বসাই, তাহলে -2/2, তাহলে -1 হবে। যদি সাপোজ এখানে -3 বসাই, তাহলে -3 -1, তাহলে -4/2 যেটা আসলে -2 হয়ে যাবে। তো এরকম আমরা কিছু ভ্যালু আসলে এখানে বের করে রাখতে পারি। এখন এই ভ্যালুগুলাকে আসলে এই জায়গায় আমাদেরকে ফিট করাইতে হবে। ঠিক আছে? আচ্ছা। সো এখানে আমরা নিলাম। নেওয়ার পর যেটা করব আমরা, কিছু পয়েন্ট চলেন আমরা এখানে বসিয়ে দিই। তো এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার উপর দিকেও বসানো শুরু করি যে 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে? আর এদিকে হচ্ছে -1 এরকম। এখন যে ভ্যালুগুলো আমরা নিয়েছি সেগুলাকে এখানে আসলে বসাইতে হবে। তাহলে 0 এর জন্য হাফ, 0 এর জন্য হাফ মানে এই পজিশনে। পয়েন্টগুলা এখানে আপনারা লিখে দিবেন পেন্সিল দিয়ে। আমি আর আসলে লিখতেছি না। আপনাদের এটা গ্রাফ পেপার প্রোভাইড করা হবে। সেই গ্রাফ পেপারের মধ্যে আপনারা করবেন। ওকে? 1 এর জন্য 0, তাহলে x এর ভ্যালু যখন 1 তখন এটা 0 পাওয়া যাবে আরকি। তারপর 2 এর জন্য হাফ, 2 এর জন্য এই যে এটার হাফ পজিশনে যেতে হবে। 3 এর জন্য 1, 3 এর জন্য এই যে 1 বরাবর যেতে হবে আরকি 1, ঠিক আছে? এটা হাফ। 4 এর জন্য 5 এর জন্য 2, 5 এর জন্য হচ্ছে এখানে 2 বরাবর যেতে হবে। 5 এর জন্য 2 পর্যন্ত যেতে হবে। ঠিক আছে? তারপরে 7 এর জন্য 3 পাওয়া যাবে। 7 এর জন্য হচ্ছে এখানে 3 পাওয়া যাবে। তারপরে হচ্ছে এখানে -1 এর জন্য, -1 এর জন্য কি পাওয়া যাবে? এখানে -1 পাওয়া যাবে। তাহলে -3 এর জন্য এখানে হচ্ছে আমাদের -2, -3 এর জন্য এখানে -2 পাওয়া যাবে। তাহলে ওভারঅল আমরা যদি এদেরকে কানেক্ট করার ট্রাই করি, যখন আপনার হবে, মানে যখন আপনার হচ্ছে এটা অ্যাকচুয়ালি আপনার গ্রাফ পেপারে করবেন তখন দেখবেন এটা একটা অ্যাকুরেট ভ্যালু আসলে আপনি পাবেন। সো এখানে হাতে করতে গেলে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন টাইপের ভ্যালু ম্যাচ করবে না। ঠিক আছে? সো আপনারা এইটার পাশাপাশি যেটা করবেন পেন্সিল দিয়ে কোনটার স্থানাঙ্ক আসলে কত, প্রত্যেকটা জায়গায় এটার স্থানাঙ্কগুলো লিখে দিবেন। যেমন এই যে এখানে 9,4 এটার স্থানাঙ্ক কত ছিল? 7,3, ঠিক আছে? এটার স্থানাঙ্ক কত ছিল? 5,2, ওকে? সো এইভাবে সবগুলোর স্থানাঙ্কই আসলে এখানে আপনি লিখে দিবেন যেটা আরকি ভালো। তাহলে আপনার আসলে প্রেজেন্টেশনটা ভালো হবে আরকি। এবং শুধু তাই না। যেমন আপনার হচ্ছে এখানে কয়টা ঘর থাকে? ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৪ 9 10 আপনারা লিখতেন যে প্রতি, মানে এখানে যে আমাদের ছক ছক কাগজ যেটা থাকে আরকি সেটার প্রতি এক ঘরকে আমরা একক ধরতেছি এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর প্রতি এক ঘরকে আমরা একক ধরে আমরা এভাবে হচ্ছে গ্রাফটাকে অঙ্কন করতেছি। অনেক সময় এমন হয় ৫ ঘরকে আপনি একক ধরছেন। মানে ছক কাগজের ৫ টা ঘর হচ্ছে আপনার এখানে ভ্যালু একের সমান এরকম আরকি। তাহলে এটাই কিন্তু আমাদের একটা আসলে লাস্টের অ্যান্সারটা হয়ে গেল। অর্থাৎ এই গ্রিন কালার যে লাইনটা এটাই হচ্ছে আমাদের এক্সপেক্টেড যে গ্রাফ সেটার হচ্ছে চিত্র আরকি। ওকে? আচ্ছা, এটার জন্য আরেকটা হচ্ছে আমাদের লেখচিত্র বের করতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, কখনো ইনভার্স থেকে লেখচিত্র বের করা, কখনো সংযোজিত ফাংশন থেকে লেখচিত্র বের করা। মানে জিনিসটার মধ্যে একটু কমপ্লেক্স, মানে কয়েকটা জিনিস একসাথে করার ট্রাই করা হয়েছে। সো দেখেন, ফার্স্ট অফ অল আমরা যখন এখানে g of x বের করব তখন জিনিসটা কেমন হবে? তাহলে g of x এটা মানে আসলে কি? এটার মানে হচ্ছে g of f of x ফাংশন। ঠিক আছে?
তাহলে এইটাকে আমরা আসলে কিভাবে দেখাইতে পারি? তাহলে এইটা এরকম হবে g অফ f of x ফাংশন, f of x ফাংশন আসলে কত? এইটা, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে thrice x। তাহলে g ফাংশনের ভিতরে যখন আমরা এটা বসাবো তখন কি হবে? 2 ইনটু দেখেন যেখানে x ছিল ওইটার রিপ্লেসে পুরোটা বসাতে হবে। তাহলে এই যেখানে x দেখতে পাচ্ছি ওইটার জায়গায় বসাইতে হবে ভাই আমাদের এখানে কত? 2 ইনটু x এর জায়গায় এটা বসাতে হবে। যে x স্কয়ার প্লাস এর thrice x এইটা। ঠিক আছে? তারপরে কত আছে এখানে? -3 আছে। তাহলে ওভারঅল লাস্টে কি দাঁড়াচ্ছে? তাহলে এটা দাঁড়াচ্ছে 2x স্কয়ার প্লাস এর 6x, ঠিক আছে? তারপরে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে আমাদের কত? শুধু -3 এরকম আরকি। তাহলে 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 3 এরকম একটা ব্যাপার দাঁড়াচ্ছে এবং যেটাকে সাপোজ আমরা এখানে y টাইপ ধরে নিচ্ছি আরকি। তাহলে এটা কিন্তু আমাদের আসলে একটা ওই প্যারাবোলাকার একটা ইকুয়েশন দাঁড়াচ্ছে, তাই না? তাহলে দেখেন ফার্স্ট আমরা কি করছি? g of f of x। তাহলে f of x এ কি ছিল? সেটাকে এখানে লিখলাম। অ্যান্ড g of x তাহলে যেখানে আমাদের আসলে x আছে, তো ওই x এর রিপ্লেসমেন্ট এ আমাদের পুরা জিনিসটা বসানো লাগছে আরকি। তাহলে 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 3 এরকম একটা ব্যাপার আমরা এখান থেকে পেলাম। তো আমাদের এখন যেটা কাজ হবে ভাইয়া আমরা হচ্ছে গিয়ে এটার জন্য একটা বিশাল বড় একটা হচ্ছে গিয়ে বক্স নিব। সেই বক্সের মধ্যে কিছু পসিবল ভ্যালুস হচ্ছে আমরা পেয়ার করে বের করব। তারপর সেগুলাকে বসায় দিব আরকি। ঠিক আছে? সো নিলাম। আচ্ছা, এটার মধ্যে আমরা হচ্ছে এখানে একটা নিচ্ছি। এখানে কপি করে বসিয়ে দেই। এই এখানে একটা নিচ্ছি, এখানে নিচ্ছি একটা। ঠিক আছে? যতটুকু আরকি আ বেশি পয়েন্ট নেওয়া যায় তত আসলে ভালো। ঠিক আছে? দেখেন এইখানে সাপোজ আমরা যেটা করব আমি এখানে একটা পার্টিশন করে নিচ্ছি। আচ্ছা, আমরা তাহলে x এর কতগুলা ভ্যালু নিব সেই অনুযায়ী আমরা হচ্ছে y এর আউটপুট গুলা বের করব। তাহলে x এর ভ্যালু সেই অনুযায়ী y এর নিচে যেটা লিখেছি আরকি সেই y এর ভ্যালু। ঠিক আছে? আচ্ছা, তাহলে x এর ভ্যালু আমরা কি নিয়ে দেখাবো এখানে? সো x এর আসলে কি ভ্যালু নেওয়া যায়? সো এখানে যদি আপনি স্পেশাল ভাবে বের করতে চান, সো আপনি একটা কাজ করতে পারেন। ক্যালকুলেটরে এটা হচ্ছে যদি আপনি টেবিলের মধ্যে যান, টেবিলের মধ্যে একটা ফাংশন হিসেবে এইটাকে যদি ইনপুট নেন, তখন x এর কতগুলো রেঞ্জ দিবেন দেখবেন যে সাপোজ -5 থেকে +10 পর্যন্ত দিলে সবগুলোর ভ্যালুই হচ্ছে এখানে প্রোভাইড করে। সো ক্যালকুলেটর হ্যাকস এর যে পার্টটা আছে ওইখানে গেলে এটা পেয়ে যাবেন। যে একটা ফাংশন টেবিল হিসেবে এটাকে ইনপুট করবেন। টেবিল হিসেবে ইনপুট করার পরে x এর ভ্যালু স্টার্ট কত, এন্ড কত, স্টেপ কত। স্টার্টে দিবেন -5 তারপর হচ্ছে এন্ডে দিবেন সাপোজ +10 স্টেপ দিবেন 1। তাহলে প্রত্যেকটা তাহলে দেখবেন যে -5 এর জন্য y এর ভ্যালু কত, -4 এর জন্য y এর ভ্যালু কত। এটা টেবিলের মতো ক্রিয়েট করছে। ওইটাই আসলে যে টেবিলটা। ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে সরাসরি বের করে ফেলা যায়। আচ্ছা, আর এটার মধ্যে আবার ওই যে আপনি যদি আরেকটু সুন্দরভাবে করতে চান যে এইটা তো আসলে হচ্ছে ভাই আমাদের একটা পরাবৃত্ত। তাহলে সেটার তো একটা শীর্ষবিন্দু থাকবে। সো আপনি শীর্ষবিন্দু স্টাইলে এটা করতে চান তখন আপনার কি করতে হবে? এটা মডিফাই করে নিতে হবে। আপনি যদি 2 কমন নিয়ে নেন তখন কি হবে যে x স্কয়ার প্লাস এ 3x হবে এখানে, তাই না? জায়গা রাখবেন ওই পাশে গেলে হবে y প্লাস এ 3 এরকম। সো এখানে 3x তাহলে এটাকে যদি আপনি আসলে করতে চান 2 ইনটু x ইনটু 3/2 9/4 এরকম নিবেন। তাহলে ডান পাশেও আমাদের কি হবে? 9/4 নিতে হবে। তাহলে সেক্ষেত্রে এটা কত পাওয়া যাবে? 2 ইনটু এটা হচ্ছে x প্লাস 3/2 তার হোল স্কয়ার এরকম পার্ট আসবে। আর y প্লাস কত হচ্ছে? ৩ 4 12 9 যেটা আসলে 21 ডিভাইডেড বাই 4 এরকম একটা ব্যাপার। তাহলে লাস্টে আমাদের যেটা পাওয়া গেল সেটা হচ্ছে যে x প্লাস এ 3 ডিভাইডেড বাই 2 মানে পয়েন্টের মতো আরকি ভ্যালু কিছু আসবে আরকি এখানে। ঠিক আছে? এখানে তাহলে হচ্ছে গিয়ে আমরা 4 কমন নিবো। তাইলে লাস্টে 2 কে যদি আমি ডান পাশে নিয়ে যাই, তাহলে 1/8 টাইপের আসবে। তাহলে 4y প্লাস এর হচ্ছে 21। সো এরকম কিছু ব্যাপার আমাদের থাকবে আরকি। 1/8 আসলে বানানোর দরকার নাই। আমরা সরাসরি হচ্ছে হাফই রেখে দিচ্ছি। আর এখানে রাখতেছি আসলে y প্লাস এর 21 ডিভাইডেড বাই 4 আরকি। তাহলে এখান থেকে কিন্তু আমরা সেই শীর্ষবিন্দুর যে ব্যাপারটা ওইটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আপনি x এর ভ্যালু যদি -1/3 বসান তাহলে y এর ভ্যালু হচ্ছে পাওয়া যাবে -21 ডিভাইডেড বাই 4 যেগুলো আসলে পয়েন্টের ভ্যালু। সো এত ঝামেলা করার দরকার নেই। এটা জাস্ট কোন পয়েন্টে যে আমরা আসলে কার্ভটা নিবো সেইটা শীর্ষবিন্দু আরকি। এখন x এর ভ্যালু যদি 0 বসাই y এর ভ্যালু কত হবে? -3। x এর ভ্যালু যদি 1 বসানো হয় y এর ভ্যালু কত হবে? 6, 8 -3 করলে কত হয়ে যায়?
5 হয়ে যায়। x এর ভ্যালু যদি হচ্ছে আমরা এখানে সাপোজ -1 বসাই তখন কি হবে y এর ভ্যালু? তাহলে 2 - 6 -4 আর -3 -4 -3 তাহলে সেটা কত হচ্ছে? -4 -3 যেটা হচ্ছে -7 হচ্ছে। আবার যদি আমি সাপোজ y এর ভ্যালু এখানে +2 বসাই তখন কি হবে? x এর ভ্যালু। তাহলে কি হবে এখানে 2 স্কয়ার 4 তাহলে 8 8 এর সাথে যদি আমরা 12 যোগ করি তাহলে সেটা 20 হচ্ছে। তাহলে এখানে -3 করলে 17 হয়ে যাচ্ছে। আর যদি -2 বসানো হয় তাহলে -12 -3 -15 ঠিক আছে? আর এখানে 2 স্কয়ার কত হবে? -2 স্কয়ার 4 8 8 থেকে 15 মাইনাস করলে কত হবে? 8 থেকে 15 মাইনাস করলে 8 থেকে 15 মাইনাস করলে সেটা হচ্ছে -7 হয়ে যাবে। ঠিক আছে? সো এইভাবে আরো আমাদের ২ টা পয়েন্ট এখানে বের করে ফেলবো। সাপোজ আপনি যদি হচ্ছে এখানে আ +3 দেখেন। আমরা যখন কিন্তু এখানে পজিটিভ ভ্যালু গুলা নিচ্ছি অনেক বড়, বড় ভ্যালু আসতেছে। ঠিক আছে? এখন যদি 3 এর জন্য নিই আরো বড় ভ্যালু আসবে। আর পরেরটা -3 এর জন্য নিবো তবে আরেকটা ভ্যালু আরকি এখান থেকে পাওয়া যাবে। সাপোজ আমি যখন 3 এর জন্য নিবো তখন আসলে কত হবে? তাহলে 3 এর জন্য 3 স্কয়ার 9 9 দুগুণে 18 18 র সাথে এখানে ৩ ৬ 18 ঠিক আছে? তাহলে কত হলো এখানে টোটাল? 18 18 তাহলে 36 থেকে ৩ মাইনাস করলে কত হবে? এখানে 33 হয়ে যাচ্ছে। আবার -3 যদি সেইম ভাবে বসাই তাহলে -3 বসালে ৩ ৬ 18 তাহলে মাইনাসের ২১ ঠিক আছে? আর এখানে কত? এখানে হচ্ছে 3 স্কয়ার মাইনাসের স্কয়ার করলে পজিটিভই হবে। তাহলে হচ্ছে ৯ আর ২ তাহলে সেটা আসলে আমাদের কত হয়ে যায়? 18 তাহলে 18 থেকে আমরা যদি আসলে ২১ মাইনাস করি তাহলে সেটা আসলে কত হয়ে যায়? মাইনাস আ 3 হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, এরকম একটা ব্যাপার আরকি। আচ্ছা এটার জন্য যদি হচ্ছে আমরা লাস্টে পয়েন্ট গুলা ঠিকঠাক চেক করে নিবেন। ঠিক আছে? আর ক্যালকুলেটরে টেবিলে বের করলে তো ব্যাপারটা একটু ভালো আরকি। অনেক সময় মুখে, মুখে করতে যেয়ে ভুল হয়ে যেতে পারে। আচ্ছা এটার জন্য যদি তাহলে এখন আমরা একটু পয়েন্ট গুলা বসানোর ট্রাই করি, তাহলে জিনিসটা আসলে কেমন হবে? আচ্ছা দেখেন। আচ্ছা তাহলে এইটার জন্য যদি আমরা পয়েন্ট গুলা বের করি, তাইলে ফার্স্টে x ইকুয়াল টু যখন 0, y ইকুয়াল টু তখন হচ্ছে -3 এরকম। x ইকুয়াল টু যখন 1 তখন y ইকুয়াল টু কত? +5 মানে এরকম কোন একটা পয়েন্টে। ঠিক আছে? x ইকুয়াল টু যখন হচ্ছে আমাদের আ 2 তখন y ইকুয়াল টু 17 অনেক উপরে। ঠিক আছে? আমি একটু কম উপরে উঠাচ্ছি আরকি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 0, -3 0, -3 তারপরে 1, 5 1 এর জন্য এখানে সাপোজ 5 এটাকে ধরলাম 1, 5 আবার তারপর 2, 17 2, এটা হচ্ছে 17 তাহলে 2, এটা হচ্ছে 17 আবার 3, 33 3, 33 এটা আরো অনেক উপরে। তো 3, 33 এটা অনেক বেশি উপরে চলে যাচ্ছে। আচ্ছা, এভাবে আবার যদি মাইনাসের গুলো আমরা চিন্তা করি, তাহলে -1, -7 -1, -7 সেটা অনেক নিচে। তাহলে এটা হচ্ছে সাপোজ -1, হচ্ছে -7 তারপর -2, -7 তাহলে -2 এর জন্য দেখেন এখানে -7 তাহলে -2 এর জন্য -7 -3 এর জন্য -3 -3 এর জন্য এখানে -3 এরকম -3 ঠিক আছে? -3 এর জন্য -3 দেখেন আমি যদি এখন এদেরকে আসলে একটু মোটামুটি কার্ভ করার ট্রাই করি দেখেন। ঠিক আছে? এরকম। আবার এখান থেকে যদি উঠানোর ট্রাই করি জিনিসটা আবার এরকম হতে থাকবে। তাহলে এই যে একটা পয়েন্ট বের করেছিলাম এটা মানে সেটা কি -1.5 মানে এই যে 1 আর 2 এর মাঝামাঝি -1.5 সেইখানে গেলে এটা হচ্ছে যে ভ্যালুটা হয় সেটা নিশ্চয়ই এরকম কোনো একটা পজিশনে আসবে। তখন দেখা যাবে এটা এইখানে আইসা আসলে এটাকে আসলে ওই যে মানে শীর্ষবিন্দুর মতো আচরণ করবে আরকি। তার মানে এই পয়েন্টে এসে জিনিসটা আসলে কার্ভ করতেছে। ঠিক আছে? তারপর এটা আসলে এরকম চলে যাবে, এটা এরকম চলে যাবে। সো আপনারা যখন গ্রাফে অ্যাকুরেটলি পয়েন্ট গুলা বসাবেন তখন দেখতে জিনিসটা আরো অনেক বেশি সুন্দর হবে। সো তার মানে আইডিয়া হচ্ছে আমাদের ১ম কাজ ফাংশন বের করা। ফাংশন বের করার পরে আমরা কতগুলা x এর জন্য y এর পসিবল ভ্যালুস গুলা বের করব। তার উপর এগুলা হচ্ছে আমরা কানেক্ট করে দিব। ঠিক আছে? সো এখানে আপনি প্রয়োজনভাবে আপনার যা কিছু করা দরকার সেটা যেমন এক্স প্রাইম, এটা হচ্ছে ও পয়েন্ট, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ও পয়েন্ট, এটা হচ্ছে ওয়াই প্রাইম অবভিয়াসলি দিয়ে দিব। তারপর এক ঘরকে ১ একক, ওয়াই অক্ষে এক ঘরকে ১ একক ধরে তারপরে
আমরা পয়েন্টগুলা স্থাপন করে প্রয়োজনে আপনি ABC নামও দিতে পারেন, সমস্যা নাই। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। তাহলে আপনি যদি আসলে একটু খেয়াল করে দেখেন যে আমাদের গ্রাফ রিলেটেড যে প্রবলেম গুলা এগুলা কিন্তু মোটামুটি ৪ নাম্বারের জন্য আসতেছে। আর যদি হচ্ছে ছোট কোয়েশ্চেন হয় তাহলে সেটা আসলে ১ নাম্বারে আসতেছে। তাহলে গ্রাফের জিনিসপত্রগুলো মোটামুটি ইম্পোর্টেন্ট বলা যায় এবং পয়েন্ট টেবিল ধরে তারপর সংযোজিত ফাংশন ইম্পোর্টেন্ট বলা যায়। ইনভার্স ফাংশন, ডোমেইন রেঞ্জ কিন্তু ক নাম্বারে অনেক আসে এবং ফাংশনের ভ্যালু বের করা একেক ফাংশন হবে কিনা এগুলো কিন্তু মোটামুটি ইম্পোর্টেন্ট বলা যায়। তো এই ছিল মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের ব্যাপার। সো এগুলাই ছিল হচ্ছে আমাদের যে শর্ট সিলেবাস ছিল তার আগের বোর্ডে আ রিপিটেডলি যে ম্যাথ গুলা বারবার আসতো বা যে টাইপ গুলা বেশি আসতো সেটা আরকি। তো ইনশাআল্লাহ আবার ইনশাআল্লাহ কোনো একটা চ্যাপ্টারে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।